উনি করেছেন ফাইবারে এসে যে আমার এই জিনিসটা দরকার, ফর এক্সাম্পল যে আমার ফ্রেন্ডের একটা লগো লাগবে, একটা বিজনেস কার্ড লাগবে, একটা লেটার হেড লাগবে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য কিছু ব্যানার লাগবে। আপনাকে কন্ট্যাক্ট করে এই কথাগুলো সে বলছে। তো সে যেহেতু নিজে ক্লায়েন্ট না, হ্যাঁ, সে কিন্তু আপনাকে পেমেন্ট করছে না, তার ফ্রেন্ড করছে এবং সে সেইখান থেকে আপনাকে পেমেন্ট করছে। এমনটা হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। তার ফ্রেন্ড তাকে পেমেন্ট করছে 100 USD, সে ওইখান থেকে এক্সাম্পল ধরে নিলাম যে 20 বা 30 বা 40 USD, সে ওইখান থেকে একটা কমিশন নিচ্ছে। ওকে, এখন সে আপনাকে একটা অর্ডার করে বসলো, আপনাকে ডেসক্রিপশন দিল যে আমার এই রিকোয়ারমেন্টস। সে ক্লায়েন্ট না, সে যেহেতু আমি ক্লায়েন্ট না, আমি ক্লায়েন্টসের জন্য কাজ করছি, হ্যাঁ, একটা জিনিস কনফার্ম থাকছেন যে সে একজন। এখন যদি আপনি তাকে কনভিন্স করতে চান যে আসলে আপনি এইভাবে কাজগুলো যদি অন্যদের একটা ফ্রেন্ডের কাছ থেকে আনছেন, এভাবে যদি অন্যান্য ফ্রেন্ডের কাছ থেকে আপনি এই কাজগুলো বা অন্য মানুষের কাছ থেকে আমি আপনার কাজগুলো করে দেবো, আপনার একটা ইন্টারেস্ট থাকবে। আপনি কি ক্লায়েন্টকে এইভাবে কোনো একরকম কনভিন্স করতে পারবেন? সে কিন্তু একজন ক্লায়েন্ট ছিল না, সে একজন মধ্যস্বত্বভোগী ছিল, তার কোনো কোম্পানি ছিল না, তার কোনো স্টেবল পজিশনে ছিল না। সেও ফর এক্সাম্পল আপনার মতো একজন স্টুডেন্ট, আপনিও একজন সাধারণ স্টুডেন্ট। এখন আমি যদি পিয়াস ভাইকে বলি, পিয়াস ভাই ধরে নেন এমন ভাবে আপনার সাথে কথা বলছে, তো এখন আপনি তাকে কনভিন্স করতে চাচ্ছেন যে আমি আসলে আপনার যে কাজগুলো লাগে সবগুলো করে দিচ্ছি এবং আপনি এরকম আপনার অন্যান্য ফ্রেন্ডদের কাছ থেকেও কাজগুলো এনে আমাকে দিবেন, আমি আপনাকে কাজগুলো কম দাম রেটে করে দিব, এর উপরে একটা ভালো প্রফিট থাকে। বলেন ক্লায়েন্টকে আপনি কিভাবে কনভিন্স করবেন, বাংলায় বলেন। না, তাহলে ক্লায়েন্টকে আমি এভাবে মেসেজ দিব যে যেহেতু আপনি এই কাজটা আমাকে দিয়েছেন, কাজে আমাদের মধ্যে যেহেতু একটা গুড রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, আপনি যদি আপনার আরো বিভিন্ন ফ্রেন্ড বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমাকে কাজগুলো দিতে পারেন, তাহলে হয়তো আপনাকে এর একটা অংশ বা 30% বা 20% আপনি এখান থেকে আমার পেমেন্ট থেকে নিতে পারবেন। সো মানে আমরা একটা দেখা গেছে মানে ভালোভাবে কাজ করার জন্য আমি আপনার কোয়ালিটি কাজ ডেলিভারি দিব, আপনি ওইটা দিয়ে আপনার যা পরিচিত যারা আছে তাদেরকে স্যাটিসফাই করতে পারবেন। তো এইভাবে বলা যেতে পারে। আবু হানিফ কিন্তু ভাই এটা বলছেন। এটা যদি মার্কেট প্লেসে বলি তাহলে তো মনে হয় সমস্যা হয়ে যাবে, ওইভাবে যদি আচ্ছা বলি এক আর কি। মিনিট, এক মিনিট, আমি আপনার কাছে আসছি আবার, হ্যাঁ। আমি একটু আবু হানিফ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আবু হানিফ ভাই আমাকে বলছেন যে না, এটা করা যাবে না। এখন এই না কথাটার কারণ কি, আমাকে একটু ব্যাখ্যা দেন আবু হানিফ ভাই। হ্যাঁ ভাইয়া, শুনতে হচ্ছে। হ্যাঁ বলেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি কম রেটে করে দিব, এই কথাটা বলা ঠিক হবে না। এই কথাটা আসলে তো মার্কেটের জন্য প্রবলেম। ফাইবারে এটা, বা আমরা যদি ফাইবারে কাজ করি মনে হয়, তাহলে তো এটা করতে পারে মনে হয়, কম রেটে লো প্রাইসে কাজ করে দেওয়াটা একটা। হুম। যেহেতু সে একজন মধ্যস্বর্তী ভোগী হিসেবে কাজ করবে আপনার জন্য, তাই না? জি হ্যাঁ। যেহেতু সে একজন মধ্যস্বর্তী ভোগী হিসেবে কাজ করবে, এখন অন্য যে ফর এক্সাম্পল যে পিয়াস ভাই একজন ডিজাইনার, আপনি একজন ডিজাইনার, পিয়াস ভাই একটা বিজনেস কার্ডের ডিজাইন করে দিচ্ছে 10 USD তে, আপনি সেই বিজনেস কার্ডের ডিজাইনটা 10 USD তে করছেন, ওনার জন্য বললেন যে আপনি যদি আমাকে সার্ভিসটা রেগুলার দিতে পারেন আমি আপনাকে 2 USD ডিসকাউন্ট দিব। তো এক্ষেত্রে আচ্ছা, সবচেয়ে বড় কথা মার্কেট প্লেসটা আসলে এখানে কিভাবে প্রভাব ফেলছে, আপনি যেটা বললেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, এটা হয়তো মানে গুড রিলেশন তৈরি হয়ে গেল, আমি যদি ওনাকে কনভিন্স করতে পারি এটা ঠিক আছে, কিন্তু মার্কেট কিভাবে নিচ্ছে এটা বিষয়টাকে, মানে মার্কেট প্লেসটা কিভাবে আপনি নিবে তো বিষয়টা মার্কেটে কাজ করছেন অনেকদিন যাবত, আমি এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। না ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে না, এটা বিশেষ করে আমি এই কথা বলতে পারি না যে আমি লো প্রাইসে বা কম রেটে আমি করে দেবো কাজটা, এটা মনে হয় কম মার্কেট রেট, ভালোভাবে নিবে না। আপনি আপনি সস্তায় দিবেন এমন কথা বলা যাবে না যে আপনি ওনাকে এটা বলতে পারবেন না যে আই উইল প্রোভাইড ইউ মাই সার্ভিস এট চিপ রেট, চিপ রেট বলা যাবে না।
চিপ রেট বললে হচ্ছে আপনি আপনার স্ট্যাটাসকে ডাউন করলেন। আপনি এখানে চিপ কথাটা বলতে পারেন না, আপনি এখানে বলতে পারেন আই উইল গিভ ইউ সাম ডিসকাউন্ট। ডিসকাউন্ট কথাটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি, কারণ আমি তো তাকে চিপ রেটে কাজ দিচ্ছি না, আমি তো আমার তাকে যেটুকু প্রয়োজন সেটাই নিচ্ছি। আপনি কিন্তু ওনাকে চিপ রেটে কাজ দিচ্ছেন না, আপনার যে রেট আপনি সেই রেটেই দিচ্ছেন। এখন একটা জিনিস, আপনি হচ্ছে আপনার রেটের থেকে ওনাকে কিছু ডিসকাউন্ট দিবেন যাতে ওনার একটা প্রফিট থাকে, তাই না? ইয়েস ইয়েস। আপনি এখানে আপনি এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? আমি আবু হানিফ ভাইয়ের কাছে যাচ্ছি। যেহেতু আপনি মার্কেট প্লেসে কাজ করছেন, এমন অনেক ক্লায়েন্টের সাথে অলরেডি কাজ করছেন, আপনার অবশ্যই এমন রিপিট ক্লায়েন্ট আছে যারা আপনার কাছ থেকে কাজ করার পর ফিরে আসে আবার আপনার সার্ভিস নেওয়ার জন্য, রাইট? অবশ্যই আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাকে এরকম অনেক আমার ক্লায়েন্ট আছে যারা দেখা যাচ্ছে অনেকে অনেকটা ফ্রেন্ড রেফার করছে আমার কাছে, যে আমার ফ্রেন্ড এরকম আপনার কাছে কাজ করবে, আমি তাকে রেফার করছি। আছে একটা যে এরকম মিডল মার্কেটেও আছে যেরকম যে একটা কাজ নিয়ে আমাকে করায় নিচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমি তার সঙ্গে এমনি গুড রিলেশন তৈরি করছি, আমি এরকম অদিনকে যে আমি আপনার 30%, 40% বা 20% এরকম অফার না, আমি সবসময় তাকে স্যাটিসফাইড করার চেষ্টা করেছি, যে আমি কোয়ালিটি কাজ দেওয়ার সবসময় চেষ্টা করেছি, বা সে যত মডিফিকেশন লাগে সে আমার কাছ থেকে নিচে আর কি, সমস্যা নেই এই আর কি। আপনি কথাটাকে এইভাবেও বলতে পারেন যে আই উইল প্রোভাইড ইউ মাই বেস্ট কোয়ালিটি প্রজেক্ট অর টাস্ক অর ডিজাইন সামথিং, যাই বলেন, অন বেস্ট প্রাইস অর ফর অনেক গুড প্রাইস। আপনি আপনার কথাটাকে মডিফাই করে বলতে পারেন যে আমি আপনাকে কোয়ালিটিফুল কাজ দেবো কিন্তু অনেক ভালো প্রাইসে বা ভালো রেটে। এমনটা হয় কিন্তু আপনি একই কাজ করছেন, ফর এক্সাম্পল আপনি মেবি কিসের ফ্লায়ার ডিজাইন করছেন, আচ্ছা ফ্লায়ারের কথা যদি বলি, ফর এক্সাম্পল আপনি যদি ফ্লায়ার ডিজাইন করেছেন, তো এমন কিন্তু হয় যে আপনি একটা ফ্লায়ারের ডিজাইন কোন একটা ক্লায়েন্টের কাছ থেকে 5 USD নিচ্ছেন, আবার এই একই টাইপের একটা ফ্লায়ার ডিজাইন কোন একটা ক্লায়েন্টের কাছ থেকে 20 USD নিচ্ছেন। এমনটা হয়নি আপনার ক্ষেত্রে কখনো? হ্যাঁ, অবশ্যই হয়। দেখা যাচ্ছে আমার বেসিক গিগ যদি 5 USD, কিন্তু দেখা যাচ্ছে আমি একটা ডিজাইন আপনার 20-30 USD আপনি করছি আর কি, এরকম হয়। আমি সেটাই বলছি। বাট আপনি যখন কারোর সাথে লং টার্ম কাজ করবেন তখন কিন্তু আপনার এই প্রাইসের ভেরিয়েশনটা করা যাচ্ছে না, যাচ্ছে কি? প্রাইস ভেরিয়েশন তার কাছে করতে পারবেন না, অন্য জিনিসটা করতে পারবেন। হ্যাঁ, তা তো অবশ্যই হবে না, যা আমাকে তো দিতে হবে বা এরকম। তখন তো বললি যে এটা আপনি ইচ্ছা, আপনি যা দিবেন সেটা আমি খুশি, এরকম অনেক সময় বলি আর কি। শামীম ভাই কি বলছেন বলতে পারা যায় এই রেটে ভালো কোয়ালিটির কাজ করে দেওয়া যাবে। ওকে, হ্যাঁ, এটাও বলা যেতে পারে। শামীম ভাই, আপনি কথাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন এটা গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে তার সাথে কথাটা বলছেন, অবশ্যই মানে চিপ রেট কথাটা, এই ওয়ার্ডটা ব্যবহার না করাই বেটার। এই কথাটা ব্যবহার করলে আপনার প্রতি ক্লায়েন্টের একটা, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতি ক্লায়েন্টের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হতে পারে। জি বলেন।
হ্যালো। স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে মিটিং থেকে। আমি তো নাজমুল ভাই সঙ্গে আচ্ছা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার এক অস্ট্রেলিয়ান ভাই আছে, তার সঙ্গে আমি প্রায় 40 একটা প্রজেক্ট করছি আর কি। দেখা যায় সে নিজেই আমাকে উইশলি বলে তোমাকে আর সবসময় সে যেটা অফার করে সেটা পারফেক্ট আর কি, বা বেশি আমি যা ডিমান্ড করতে চাই এটা। এই সম্পর্ক হয়ে গেলে কিছুই মানে এরকম তারা আসলে ওদের মাইন্ড গুলো ব্রড হয়ে যায়, বা ব্রড মাইন্ড এটা বিশেষ করে ইউরোপ। নাজমুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ, আমার নেট চলে গিয়েছিল, আমি আপনার সব কথা শুনতে ঠিক আছে, তার বাজেট কিন্তু সবসময় সেম হবে না। তার বাজেট কিন্তু সবসময় সেম হবে না। এখন ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন কোয়ালিটিফুল ওয়ার্ক, এর জন্য এমন অনেক ক্লায়েন্ট আছে যারা কোয়ালিটিফুল ওয়ার্ক নেওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট করতে রাজি, কোনো সমস্যা নেই, তারা যে কোনো পেমেন্ট করতে রাজি। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তো আমি এই জিনিসগুলো এই কারণে বললাম, আপনাদেরকে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, হ্যাঁ, ফাইবারে আপনারা যখন কাজ করবেন, ফাইবারে আপনারা যখন কাজ করবেন, আপনারা যে ক্লায়েন্ট গুলোকে দেখতে পান, তার প্রায় 90% কোনো ক্লায়েন্ট না। এটা আপনারা হয়তোবা জানেন না। যদি 100 জন ক্লায়েন্ট থাকে, তার 90 জনই কোনো ক্লায়েন্ট না।
Today, আমার মনে হয় নেটটা আমার খুব বেশি ডিস্টার্ব করছে আজকে, বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। বুঝতে পারছেন আমাকে? জি ভাই। ওকে, আপনাদের এই কথাগুলো বলার কারণ হচ্ছে এমনটা না যে কোনো একজন এজেন্সির লোক আসবে বা কোনো একজন মধ্যস্থভোগী আসবে, দেন আপনি তাকে আপনার সার্ভিসটা কম রেটে দিবেন। হ্যাঁ, বিষয়টা এমন যে এমন অনেক সময় অনেক রিয়েল ক্লায়েন্টও আছে। আমি একটা কাজ করেছি, এটা হচ্ছে আপনার যে কৃত্রিম ঘাস আছে না, কৃত্রিম ঘাসের একটা কোম্পানি, তো সেই কোম্পানির মানে একদম হেড পর্যায়ে মেবি সিইও বা চেয়ারম্যান টাইপের একজন লোক আছে, আমি নট শিওর না জব টাইটেল কি কোম্পানির মধ্যে। উনি নিজে মার্কেটে এসে কাজ করিয়ে নিয়ে যান। তো এমন ক্লায়েন্ট আছে যার সাথে সরাসরি ওনার কথা, আমি যার কথা বলছি ওনার কথা হচ্ছে আমার কোয়ালিটিফুল কাজ চাই এবং ফাস্ট কাজ চাই, যে কোনো প্রাইস আমি দিতে রাজি আছি। তো এক্ষেত্রে ওনার ডিমান্ডটা কি, আপনাকে বুঝতে হবে যে আসলে যে ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন তার ডিমান্ডটা কি। আমি যে ক্লায়েন্টের কথা বলছি তার ডিমান্ড হচ্ছে সে কোয়ালিটিফুল কাজ চাবে এবং তার কাজটা ইনস্ট্যান্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে দিতে হবে। যেহেতু ওনার ডিমান্ড হচ্ছে কাজটাকে দ্রুত গতিতে করতে হবে, তো আপনি এক্ষেত্রে যেটা করতে পারেন, ওনার কাজের ক্ষেত্রে প্রাইসটাকে বাড়িয়ে দিতে পারেন। আমি নিজে করি সেটা, অন্য লোকের কাছ থেকে যে প্রাইস নিচ্ছি ওনার কাছ থেকে তার থেকে বেশি নিই, বাট উনি দেখা যায় অর্ডার করার সাথে সাথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওনার কাজ কমপ্লিট। ওনার রিকোয়ারমেন্ট সেটা। এখন কোন একটা ক্লায়েন্ট থাকতে পারে যে আপনি যত পারেন সময় নেন, যত পারেন ডলার নেন, বাট আমার কাজ কোয়ালিটিফুল হতে হবে। তাদের কাছ থেকে আপনি ডলারও একটু বেশি নেন, সময়ও একটু বেশি নেন, সময় বেশি দিয়ে ওই কাজটাকে কোয়ালিটিফুল করে কমপ্লিট করেন। ওকে, কিছু ক্লায়েন্ট থাকতে পারে যারা আপনার কাছ থেকে সস্তায় কাজ চাচ্ছে, অর্থাৎ তারা চাচ্ছে আপনি কাছ থেকে কম রেটে করে দেন। তো আমি আর বলার কারণটা হচ্ছে আসলে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি চাচ্ছে। ক্লায়েন্ট বলতে এখন হতে পারে সে অরিজিনাল ক্লায়েন্ট, হতে পারে সে মধ্যস্বত্বভোগী, সেটা যাই হোক না কেন, তার আসলে চাহিদাটা কি এটা আপনাকে বুঝতে হবে। বিষয়টা কি বোঝা গেল? আমার এই কথাটা বলার কারণটা কি, সে আপনার সাথে যখন কন্ট্যাক্ট করছে আসলে তার ডিমান্ডটা কি এটা আপনাকে বুঝতে হবে, সে আসলে কি চাচ্ছে। এমন অনেক সময় আপনারা এই জিনিসগুলো ফেস করবেন। তো ফর এক্সাম্পল, কোন একজন ব্যক্তি খুব দ্রুত কাজ চাচ্ছে এবং কোয়ালিটিফুল কাজ চাচ্ছে, তার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই, আপনি তাকে অফার দিচ্ছেন যে আমি আপনাকে সস্তায় কাজ করে দিব। আপনি সস্তায় কাজ করতে গিয়ে কোয়ালিটিফুল কাজ করলেন না, আপনার কাজের কোয়ালিটি লো হয়ে গেল। সে তো সস্তায় কাজ চায় নাই, তাই না? আবার কোন একজন ব্যক্তি যে সস্তায় চাচ্ছে আপনি তাকে অফার করছেন আসলে আমি অনেক ভালো কোয়ালিটিফুল কাজ করবো, বাট আপনি একটু বেশি পেমেন্ট করতে হবে, এটা তার জন্য এক্সপেক্টেড না। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কোন ক্লায়েন্টের আসলে এক্সপেকটেশনটা কি, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে। ওকে, আমি যে কথাটা বললাম যে এজেন্সি বা থার্ড পার্টি, পার্সোনালি আমার এমন অনেকগুলো এজেন্সি এবং থার্ড পার্টির সাথে আমি কাজ করেছি, এবং এমন অনেক এজেন্সি আছে বলতে পারেন যে তারা, তাদের যদি 100টা প্রজেক্ট আসে তার 90টা প্রজেক্ট আমি একা করি। 100টা প্রজেক্ট আসে তার 90টা প্রজেক্ট আমি একা করি। ওকে, এমন ইউকের একটা ক্লায়েন্ট আছে, ওনার কাজ মানে যত রকম কাজ আছে, আমি যদি বলি যে আমি এটা করবো না, তারপরে এটা অন্য কাউকে দেয় না। আমি যতক্ষণ না বলছি যে এই কাজটা আমি করবো না বা এই কাজটা আমি করতে পারবো না বা সামথিং কোনো প্রবলেম, ততক্ষণ উনি এই কাজটা অন্য কাউকে দিবে না। তো এই জিনিসটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং মানে রাখতে হবে যে ক্লায়েন্টের সাথে আসলে তার চাহিদাটা কি এবং আপনি তাকে কি প্রোভাইড করছেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুসারে আপনার অফার হতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা কি তার সাথে ম্যাচ করে আপনি তাকে অফার দিবেন। বিষয়টা কি বোঝা গেল কি বলতে চাচ্ছি? ইয়াস ভাই। জি। এখন যদি আপনাকে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল ওই স্টুডেন্টের কথা, সে যেহেতু একজন স্টুডেন্ট তার কিন্তু কম প্রাইসটা টার্গেট থাকার কথা। বাট এমন কোন একজন ব্যক্তি হয়, যদি আমি যেমন নিউজিল্যান্ডের একটা কথা বললাম, উনি একজন শপকিপারের সিইও বা ম্যানেজার, এমন একজন ভালো একজন
উচ্চপদস্থ কোনো একজন কর্মকর্তা, সে একজন আউটসোর্সিং করছে আপনার কাছ থেকে এসে, তার কিন্তু কম রেটের দরকার নেই, আপনি তার ক্ষেত্রে অফারটা চেঞ্জ করবেন। So, এই জিনিসটা মাথায় রাখতে হবে আসলে আপনি কার জন্য কোন অফারটা দিচ্ছেন। জি, কোয়ালিটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে সবকিছুতেই। কোয়ালিটি তো কোয়ালিটি, আপনি ফাস্ট ডিজাইন ফাস্ট কাজ করবেন, একটু খেয়াল করবেন। গতদিন আপনাদেরকে ফাস্ট রিপ্লাই দেওয়ার ইম্পর্টেন্স সম্পর্কে কাজ বলেছিলাম, তাই না? যে আপনি ফাস্ট রিপ্লাই দিলে কি কি সুবিধা পাবেন। আপনি জি, শুধুমাত্র ফাস্ট রিপ্লাই না, আপনি যদি ফাস্ট ডেলিভারি দিতে পারেন প্রচুর সুবিধা পাবেন, প্রচুর। আচ্ছা, আমি রেকর্ডারটা অন করে নিচ্ছি। নাজম ভাই কি আছেন আজকে? নাজম ভাই তো আসেনি, আপনিও রেকর্ড করেন। আজকে কত নম্বর ক্লাস আপনাদের? আচ্ছা, আমি ক্লাসে যাওয়ার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাই। হলো না। অ্যাটেন্ডেন্স 17, আচ্ছা, আপনাদের সরি। অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর ক্লাসে যাই। ওকে, শামীম ভাই আসছেন? ঠিক আছে, আমি একটু দেখে নিয়ে আসি। নাজমুল হাসান জয়েন করছেন আজকে? মেঘমিনি জয়েন করেন নাই, আমাকে মেসেজ করেছিলেন। নাজমুল হাসান তো জয়েন করছেন, আপনি বললেন আপনার বলে সমস্যা আছে। জি ভাইয়া, মানে ওটা আজকে আর মানে হয় নাই, কালকে যাইতে বলছে, যেন মানে এসে পড়ছে আর কি। মারুফ হোসেন আছেন আজকে? মারুফ হোসেন, তাসলিমা খাতুন জয়েন করছেন আজকে? তাসলিমা খাতুন মেসেজ করছিলেন, ওনার কারেন্ট নেই আজকে। ফাতেমা জোহরা আছেন, আতিক ইসলাম আছেন। জাহেদ মোহাম্মদ সুজন ভাই, আপনি লং টাইম পরে আসলেন। জি ভাইয়া। অমির আহমেদ অ্যাবসেন্ট। অমির আহমেদের কি সমস্যা? অমির আহমেদের সাথে কি পরিচিত আপনাদের কেউ? কিন্তু রেগুলার ক্লাস করতেন, হঠাৎ করে গ্যাপ দিচ্ছেন কেন? কেউ কি বাদ আছেন? ফটোশপ আরো একটু শিখতে চাই। আবহানী ভাই, ফটোশপ আর একটু শিখতে চান? ফটোশপ ফটোশপের প্রতি অনেকেরই মানে একঘেয়েমি চলে আসছে, বুঝছেন? তো আমরা ফটোশপের মকআপ ডিজাইন সহ আর কিছু কাজ নেক্সট টাইম করব। আমাদের ক্লাস টাইম এখন অনেক পুরো আছে।
এবং আমি যে এক্সপেকটেশনে আছি তাতে আমি মনে করছি যে আপনার মেইন ক্লাসের যে শিডিউল আছে সেই শিডিউল শেষ করার পরও আমাদের ক্লাস বেঁচে থাকবে। মানে আমাদের ক্লাসের যে কন্টেন্ট গুলো আছে, এলইডিপি যে কন্টেন্ট গুলো করাইতে বলছে সেই কন্টেন্ট গুলো করানোর পরও টাইম বেঁচে থাকবে। তো সমস্যা নেই, আমরা ফটোশপের প্রয়োজন আবার ব্যাক করবো। আপাতত সুইচ করছি। আচ্ছা, ইলাস্ট্রেটর কি ইনস্টল করছেন আপনারা সবাই? জি স্যার, ইনস্টল করা আছে। আপনি কোন ভার্সন ইউজ করছেন মনির ভাই? মনির ভাই, আপনি ইলাস্ট্রেটরের কোন ভার্সন ইউজ করছেন? এই রাশিদুল ভাই আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে 70 এবং CS6। আমি অলরেডি অল টাইম 3টা সফটওয়্যার রাখি, বুঝছেন? 3টা সফটওয়্যার রাখি কারণ অনেক সময় আছে লেটেস্ট ভার্সনেও অনেক প্রবলেম করে, কেটে যায়, বিভিন্ন রকম ঝামেলা করে। তো এ কারণে বাধ্য হতে হয় অনেক সময়। স্ক্রিন শেয়ারে যাব। ওকে, আমরা ফটোশপ ওপেন করছি। এখন ফটোশপের ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হব। এই ফটোশপের ইন্টারফেস, ফটোশপ বলছি, ইলাস্ট্রেটর ইন্টারফেস। যদি আপনারা দেখেন ফটোশপের কাজ আপনারা অলরেডি করে আসছেন, ফটোশপের সাথে ইলাস্ট্রেটরের অনেক মিল আছে। তো আমরা যেহেতু অনেক মিল আছে, এক্ষেত্রে একটা কাজ করব না, সেটা হচ্ছে ফটোশপে যেমনটা করেছিলাম যে সবগুলোকে আগে পরিচিত করা দেন কাজ করিয়েছিলাম। আর এখন এখানটা যেটা করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে কাজ করতে করতে পরিচিত করতে চাচ্ছি। কেননা আপনাদের মধ্যে অনেকেরই এমন সমস্যা আমি দেখেছি যে পরিচিত করানো হয়ে গেছে, সেগুলো ভুলে গেছেন, কাজ করার সময় সেগুলো আর মনে রাখতে পারছেন না। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফটোশপে যেমনটা করছিলাম ঠিক তেমন এখানটাও ওয়ার্ক স্পেসটা এসেনশিয়াল। আপনি প্রয়োজনে প্রথমে রিসেট দিয়ে রাখবেন। তো রিসেট দিলে আপনার এমন একটা ইন্টারফেস শো করছে। তো আমরা এটা একটু এক্সপান্ড করলাম। এখন আপনার প্রয়োজন অনুসারে আমাদের এখানে কালার গাইড, সোয়াসেস, ব্রাশেস, সিম্বল, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, লাইট, লেয়ার্স এগুলো শো করছে। মারুফ ভাই, কয়দিন পরে আসলেন আপনি? হ্যাঁ, 2 দিন পর। মিস করলেন কেন ক্লাস? হ্যাঁ, ওই আপনার ওই বিজলিতে আমার রাউটার এবং আপনার এমসি এগুলো পড়ে গেছিল। পাওয়ার সাপ্লাই অনেক টাকা ক্ষতি হয়েছে আমার। মানে, আপনার ফোন আপনার ফোন আপনার ফোন নাম্বারের লাস্টে 99। হ্যাঁ, 99। ওকে, এ হচ্ছে আমাদের ইন্টারফেস। তো এখন আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা যেমন ফটোশপের ক্ষেত্রে দেখেছিলাম, এটা আমাদের ইন্টারফেস, বাট আমরা প্রয়োজনে করলে যে কোনো ইন্টারফেস এখান থেকে বের করে নিতে পারবো, যে কোনো ইন্টারফেস এখানে রিপ্লেস করতে পারবো, কাস্টমাইজ করা যাবে। যে কোনোটা যে কোনোটা প্রয়োজন হলে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো না। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট।
ওকে, আপনাদের এই ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা বলছি যে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের যদি প্রয়োজন বোধ করি তাহলে যে কোনো ভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবো। আমরা ফটোশপের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, আমরা যদি মনে করি যে আমার এই সেকশনটা এখানে রাখবো বা এই সেকশনটা এখানে রাখবো, অনেক সময় লেয়ারের উপর কাজ করতে হয়, so আমরা লেয়ারটাকে বাইরে নিয়ে আসবো বা লেয়ারটাকে সামনের উপর রাখবো, আমরা এক্ষেত্রে যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারি কাজের সুবিধার্থে। তো যার যে ক্ষেত্রে এখানে সুবিধা হয়, আমরা ফটোশপে যেটা বলেছিলাম যে আপনার কাজের সুবিধার্থে আপনার যদি মনে হয় যে আমি এটাকে কাস্টমাইজ করে নিব, তো সেটা আপনি করতে পারেন। বা এটাকে এক্সপান্ড করতে চাইলে এক্সপান্ডও করা যেতে পারে। আপনি যদি মনে করেন যে আমি এখানটা আলাদা একটা সেকশন বানাবো, সেটাও কিন্তু আপনি করতে পারেন। ফর এক্সাম্পল এখানে আমি ব্রাশ এসে রেখেছি, ব্রাশ এসে গ্রেডিয়েন্ট রাখলাম, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। আমার যদি প্রয়োজন হয় আমি জাস্ট এখান থেকে ক্লিক করলে আমার ব্রাশ শো করছে, এখান থেকে ক্লিক করলে আমার গ্রেডিয়েন্ট শো করছে। আমার সুবিধার উপর ভিত্তি করে যদি আমি মনে করি যে আমার এখানে সাইড বারে রেখে দিলে আমার সুবিধা হচ্ছে, আমি এটা রেখে দিতে পারি, নো প্রবলেম। যার কাজের ক্ষেত্রে যেটা সুবিধা মনে হবে আর কি। আপনি যে কোনো ভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এন্ড আপনার যদি অনেক বেশি কাস্টমাইজ করা হয়ে গিয়ে থাকে, আপনি যদি মনে করেন যে আমি আসলে এখন আর কাস্টমাইজ করতে চাচ্ছি না, আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছি, ঠিক সিম্পলি আপনারা ইসের ক্ষেত্রে যেটা করেছেন, এটাকে কি বলে, ফটোশপের ক্ষেত্রে যেটা করেছেন, ওয়ার্ক স্পেসটাকে জাস্ট রিসেট করে নেবেন। রিসেট করলে ওয়ার্ক স্পেসটাকে রিসেট করলে আপনার যে আগের অবস্থা আছে সেখানটায় ফিরে যাবে। তো ওয়ার্ক স্পেসটা রিসেট করার পর বেশ কিছু জিনিস এখানে দরকার হয়। তো আমাদের যদি কোনো কিছু দরকার হয়, ঠিক ফটোশপের মধ্যে এখানেও আপনি উইন্ডো থেকে যে কোনো অপশন অন বা অফ করে নিতে পারেন। যেমন আমাদের এখানে পাথ ফাইন্ডারটা খুব গুরুত্বপূর্ণ, এটা কাজে লাগে। তো পাথ ফাইন্ডার অ্যালাইন, আমরা যে ফটোশপে অ্যালাইনমেন্ট করেছিলাম সেই অ্যালাইনটা এখানে, দেন ট্রান্সফর্ম, এই তিনটা জিনিস আমাদের রেগুলারলি বলতে পারেন কাজ লাগে। তো এই তিনটা জিনিসকে আমি এইখানে যে কোনো একটা সেকশনের সাথে রিপ্লেস করতে পারি। আবার এইটা যেহেতু আমাদের কাজে লাগে, আমরা মনে করি এইটাকে সাইড বার হিসেবে সেট করে দিতে পারি, সাইড বার হিসেবে এখানে সেট করে দিলাম। তো আমরা এখান থেকে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথ ফাইন্ডার যেটা আমাদের প্রয়োজন হয়, দেন আমাদের ক্যারেক্টার প্রয়োজন হতে পারে। ওকে, তো আমাদের এখানতে যে অপশনগুলো আছে, সোয়াস লাইব্রেরি, সিম্বল লাইব্রেরি, এখান থেকে আপনি যে কোনোটা যদি প্রয়োজন বোধ করেন যে আমি এখান থেকে একটা বের করে নেবো, বের করে নিয়ে আমরা এখানটায় অ্যাড করে নেবো, আমরা এখানে চাইলে এটা অ্যাড করে নিতে পারবো। আমার লেয়ারটা এখানে দেখেন টিক দেওয়া নাই, বাট লেয়ারটা আছে এখানটায়, এই লেয়ার অপশনটা এখানটা আছে। এখন যদি আমরা লেয়ার অপশনে ঢুকি, এখানে এখন লেয়ার টিক দেওয়া আছে। তো আমাদের লেয়ারটা এখানটা আছে মিনিমাইজ করা অবস্থায়। অ্যাপিয়ারেন্স আমাদের অনেক কাজে লাগে, ট্রান্সপারেন্সি অনেক কাজে লাগে, স্ট্রোক প্রচুর কাজে লাগে। তো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা এখান থেকে সেটা ব্যবহার করতে পারবো। রান করছেন কি টাইমে? তো এখান থেকে আমরা যে কোনো রিপ্লেসমেন্ট করে নিতে পারবো, আমাদের যে কোনো ভাবে অ্যাডজাস্টমেন্ট যে কোনো ভাবে করার প্রয়োজন হলে আমরা সেটা করে নিব, নো প্রবলেম। ওকে, এখন ঠিক ফটোশপের মতোই আমরা এখানে ফাইল ক্রিয়েট, নতুন একটা ফাইল নেওয়ার জন্য নিউতে যাব। এখন আপনাদের যেটা বলেছিলাম এর আগে, যে ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেসড সফটওয়্যার, একটা ভেক্টর বেসড সফটওয়্যার। এখানে আপনি যা কিছু করবেন সেটা কোনো না কোনো শেপের মাধ্যমে কাজটা হয়ে থাকে, যা কিছু করবেন আপনি সেটা কোনো না কোনো শেপের মাধ্যমে হয়ে থাকে। আর এখানে আপনি চাইলে এক জায়গায় একাধিক আর্টবোর্ডও ব্যবহার করতে পারেন। তো আমরা যদি একটু দেখাই, প্রথমে এখানে যেটা শো করছে সেটা হচ্ছে পেজ টাইটেল। ফর এক্সাম্পল আমরা এটাকে ওয়ার্ক ফাইল 1 হিসেবে নেম করলাম। এখন ফাইলের উইথ কত দিব সেটা ইঞ্চি স্কেল আছে, আমরা 40 থেকে অন্য কোনো স্কেলও নিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি বিজনেস কার্ডের ডিজাইন করতে চাই, ইঞ্চিতে রাখলাম উইথটাকে। বিজনেস কার্ডের উইথ হয় 3.5 ইঞ্চি অ্যান্ড হাইট হয় 2 ইঞ্চি। আমরা 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি নিয়ে নিলাম। বিজনেস কার্ড যেহেতু দুইটা সাইড থাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, তো দুইটা সাইডের ডিজাইন করার জন্য আমরা আর্টবোর্ড একটা জায়গায় এখানটায় দুইটা নিয়ে নিলাম। আমরা চাইলে একাধিক আর্টবোর্ড এখানটায়
যে কয়টা নাম্বার এখানে বসাবো যে কয়টা চলে আসবে। ওকে, দেন এটা হচ্ছে ব্রিড। আমরা যেটা বলেছিলাম যে ফটোশপের ক্ষেত্রে আমরা ব্রিডটাকে ক্যালকুলেশন করে সেটা যোগ করে নিয়েছিলাম, বাট এখানে আমরা ঠিক আলাদাভাবে সেই ব্রিডটা দিতে পারছি। এখানে ইঞ্চি স্কেলে আছে, বিজনেস কার্ডের জন্য 0.125 ব্রিডটা পারফেক্ট একটা ব্রিড, আর প্রয়োজন নেই। আমরা চাইলে এটাকে আবার বাড়ানো কমানো করতে পারবো কাজের প্রয়োজনের উপর ভিত্তি করে। তো আপাতত 0.125 ভালো হচ্ছে। অ্যান্ড এখানে যেটা আছে সেটা হচ্ছে সিএমওয়াইকে কালার। যেহেতু আমরা বিজনেস কার্ডের ডিজাইন করছি, বিজনেস কার্ডটা একটা প্রিন্ট মিডিয়ার ডিজাইন, আর প্রিন্ট মিডিয়া অবশ্যই সিএমওয়াইকে তে হবে। অন্যদিকে আমরা যদি অন্য কোনো ডিজাইনের উপর কাজ করতাম, ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন বা এই জাতীয় ডিজাইন করতাম, তাহলে আমরা আরজিবি মোডে ডিজাইন এখানটায় ক্রিয়েট করতাম। তো আমরা আপাতত সিএমওয়াইকেই রাখছি। এখন মোড়ের মধ্যে যদি যাই তাহলে এখানে কিছু ওরিয়েন্টেশন দেখতে পাবো। এখানে যে ওরিয়েন্টেশনটা দেখতে পাচ্ছেন, পেজগুলো কিভাবে সাজানো আসবে। আমরা যদি পেজ নাম্বারটা একটু বাড়াই দিই, ফর এক্সাম্পল আমরা এখানটায় 4টা পেজ দিলাম, পেজগুলো কিভাবে সাজানো থাকবে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, এইভাবে করে সাজানো থাকবে। আবার নাকি 1 2 3 4 এইভাবে সাজানো থাকবে। আবার এই তীর চিহ্নটা দিলে এইভাবে এক লাইনে 4টা পেজ আসবে, 1 2 3 4। আবার এটা দিলে একবারে উপর থেকে নিচে বরাবর এরকম 1 2 3 4 আসবে। তো আমাদের কাজের সুবিধার উপর ভিত্তি করে এটা আমরা সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা এটা যদি সিলেক্ট করা আছে, তার মানে 1 নাম্বার আসবে, তার পাশেরটা 2 নাম্বার, আবার নিচেরটা 3 নাম্বার, তার পাশেরটা 4 নাম্বার। তো আমরা এটা দিয়ে রাখলাম, উপরটা 1 নিচেরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এইভাবে করে সাজানো আসবে। ওকে, স্পেসিং। স্পেসিংটা হচ্ছে একটা আর্টবোর্ড আছে, ফর 1 নাম্বার আর্টবোর্ড আমরা হচ্ছে একটা ক্রিয়েট করি, দেন আমরা এখান থেকে এই পেজে আবার ফেরত আসি। খেয়াল করেন, এই একটা আর্টবোর্ড আছে আর এই একটা আর্টবোর্ড আছে, এই দুটো আর্টবোর্ডের মাঝে একটা স্পেস আছে। এই রেড লাইন, দুটো লাইন দেখতে পাচ্ছেন, এই দুটো রেড লাইনের মাঝে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে স্পেসিং, যেটা এখানটা আমরা দেখতে পাচ্ছিলাম। স্পেসিং আমরা যদি চাই এখান থেকে স্পেসিং, এই আর্টবোর্ডের মাঝের স্পেসটা এটাও চেঞ্জ করে দিতে পারবো। ওকে, সাইজটা কাস্টম, আমরা চাইলে কোনো মানে প্রয়োজন অনুসারে ওদের যে মাপ দেওয়া আছে A4 লিগ্যাল বা A3 সামথিং, যে সাইজগুলো আছে এই সাইজগুলো আমরা দিতে পারি। ওকে, সিএমওয়াই কে ডিফল্ট। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। এটা ওরিয়েন্টেশন আছে হরাইজন্টাল, আমরা হরাইজন্টালে রাখতে পারি, আবার ভার্টিক্যালও দিতে পারি, প্রয়োজনের উপর নির্ভর করে। দেখেন আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল চেঞ্জ করলে হাইট উইডথটা আপনা আপনি পরিবর্তিত হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আপাতত ভার্টিক্যালি হরাইজন্টালি রাখছি, ভার্টিক্যাল না। ক্রিয়েট ডকুমেন্ট। তো আমরা হচ্ছে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হলো। এখন যদি বিজনেস কার্ডের ডিজাইন করতে গিয়ে আমাদের প্রয়োজন পড়ে, আমাদের এইখানে যে 4টা ডকুমেন্ট আমরা নিয়েছি, আমাদের 4টা ডকুমেন্টের প্রয়োজন নেই। তো সিম্পলি আমরা এখানে একটা টুল আছে যেটাকে বলা হচ্ছে আর্টবোর্ড টুল, শর্টকাট হচ্ছে শিফট ও। শিফট চাপে ও দিলে আপনার আর্টবোর্ড টুলটা আপনি সিলেক্ট হবে। দেন আপনি আর্টবোর্ডের নাম্বার দেখতে পাচ্ছেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 2 3 4 এইভাবে করে আসছে। তো এখানে আমাদের আর্টবোর্ডের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এটার কাস্টমাইজও করতে পারেন। ফর এক্সাম্পল আমাদের 4টা বোর্ডের প্রয়োজন নাই, আমরা 2টা বোর্ড নিয়ে কাজ করব। তো আমরা 4 এবং 3 ডিলিট করে দিলাম, এন্ড 2টাকে পাশে রাখলাম, প্রয়োজনের উপর নির্ভর করে। তো আমাদের দুটো প্রয়োজন নেই, আমরা দুটো ডিলিট করে দিচ্ছি, আমাদের একটা আর্টবোর্ড প্রয়োজন আছে। তো আমাদের যে আর্টবোর্ডটা প্রয়োজন আছে সেটা আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা আপাতত ব্রিড দিয়ে কোনো কাজ করছি না। ব্রিডটা আরেকবার একটু বলে আসি। এটা হচ্ছে আমরা যে পেজ সাইজটা নিয়েছিলাম 3.5 ইনটু 2, একটু যদি খেয়াল করে দেখেন, আমরা একটি স্কেল টুল আছে, স্কেল টুলকে মিজার টুল, এটা যদি একটু পরিমাপ করি, এখান থেকে যে মাপটা আছে সেটা হচ্ছে 3.5, আর এখান থেকে যে মাপটা আছে সেটা হচ্ছে 2 সামথিং, অ্যান্ড এই রেড লাইন থেকে হোয়াইট পেজ পর্যন্ত যে স্পেসটা আছে সেটা 0.125। ওকে, এই যে এখানে এটা শো করছে মানটা, এটাই মানটা শো করছে। তো
তো বিষয়টা হচ্ছে আমরা যে পেজ সাইজটা নিয়েছি এটা হচ্ছে আমাদের সেই পেজ সাইজ। এন্ড এই পেজ সাইজের বাইরে যেটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রিড। আপনি যখন কোনো ফাইলকে এক্সপোর্ট করবেন বা কোনো ফাইলকে রেন্ডার করবেন, আপনি অবশ্যই এই গ্রিড এরিয়া সহই আপনার পেজটা রেন্ডার হবে। অবশ্যই শুধুমাত্র এই পর্যন্ত রেন্ডার হবে না। তো গ্রিড এরিয়া সহ রেন্ডার করার কারণে আপনি যে মেইন ডিজাইনটা করবেন সেটা শুধুমাত্র এই পেজ পর্যন্ত থাকলে হবে না, আপনার ডিজাইনটা এই গ্রিড এরিয়া পর্যন্ত হতে হবে। এন্ড দেন আপনি যখন এই ডিজাইনের মধ্যে কন্টেন্ট গুলা, ফর এক্সাম্পল এটা একটা বিজনেস কার্ড, নাম, জব টাইটেল, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, লোগো, এগুলো যে আমরা ব্যবহার করব, এই প্রত্যেকটা কন্টেন্টই এই অবশ্যই হোয়াইট স্পেসের ভেতরে থাকতে হবে। চেষ্টা করতে হবে হোয়াইট স্পেস থেকে অন্তত কিছুটা জায়গা ফাঁকা রেখে তার ভিতরে অবস্থান করানোর। কোনোভাবে হোয়াইট স্পেসের বাইরে যাওয়া যাবে না। আমি যদি এখানে একটা পেজ নিতাম, ফর এক্সাম্পল আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটা কিন্তু আমাদের হোয়াইট স্পেসের বাইরে আছে। বাট আমরা যদি এখানে একটা টেক্সট নিই, ফন্ট করে ধরে নিলাম এটা আমাদের বিজনেস কার্ডের যে ব্যক্তিটা আছে তার নেম। তো এই নেমটা অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে এই যে ব্ল্যাক লাইন অর্থাৎ আর্টবোর্ডের যে সাইজ তার থেকেও কিছুটা জায়গা ফাঁকা রেখে আমাদের টেক্সট বা কন্টেন্ট গুলোকে রাখার। কোনোভাবে এটার বাইরে যাওয়া যাবে না। ডিজাইন যেতে পারে, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল আমাদের এখানে কোনো একটা ডিজাইন ছিল, আমার একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা চলে যেতে যাক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। বাট অবশ্যই 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 কোনো কন্টেন্ট যেটা কেটে গেলে সমস্যা সেটা যাওয়া যাবে না। কেননা আর এই কার্ডটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর এই যে ব্ল্যাক লাইনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন মাউসের নিচে, এইখান থেকে এর বাইরের গ্রিড এরিয়া পর্যন্ত এই টোটাল এরিয়াটা কাটিং এর সময় কাটা পড়ে যাবে, চলে যাবে। তো আমাদের এই রেড এরিয়াটুকু কেটে গেলে কিন্তু কোনো কিছু যায় আসে না। বাট আমাদের যদি এই যে টেক্সট আছে সেই টেক্সট আপনি এইভাবে ব্যবহার করেন আর এই যে বা এইভাবে যদি কেটে চলে যায়, অবশ্যই প্রবলেম আছে। তো এইটা একটু সাবধান থাকতে হবে যে আপনি কিভাবে কত ইঞ্চি গ্রিড নিচ্ছেন। এবং বর্তমানে ম্যাক্সিমাম ডিজাইন প্রিন্টিং এর ক্ষেত্রে ডিজিটাল প্রিন্টিং মিডিয়া ব্যবহার করা হয়। আমরা বাংলাদেশে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, আপনার একটা বিজনেস কার্ড প্রয়োজন, আপনি একটা প্রিন্টিং মিডিয়া বা একটা কি বলে প্রিন্টিং প্রেস, একটা প্রেস গেলেন, গিয়ে বলেন আমার একটা বিজনেস কার্ড প্রয়োজন, তারা ডিজাইন করে আপনাকে প্রিন্ট করে দিয়ে দিল। তো এক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা লোকাল প্রিন্টিং প্রেস ব্যবহার করছি। ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনার অনলাইন বেসড ডিজাইন কাজ করা হয়। কি করা হয়, ওয়েবসাইট আছে, আমরা সেই ওয়েবসাইটের সাথে পরিচিত হব এবং সেগুলোর উপরও কাজ করব। বাট এখন ওগুলোর প্রয়োজন নেই। জাস্ট জেনে রাখেন যে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে মেইন ডিজাইনটা ওনারা আপলোড করে দিবেন। আপলোড করে দিলে বাকি আর কোনো কাজ নেই। যাদের কাছে আপলোড করে দিয়েছেন তারা ওই ডিজাইনটাকে নিবে, প্রিন্ট করবে, কাটিং করবে এবং সেগুলোকে বাইন্ডিং করে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন বা ক্লায়েন্ট যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসে সেগুলোকে পাঠিয়ে দিবে, ক্লায়েন্ট পেমেন্ট করে দিবে। এটা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট সিস্টেম আছে, আবার আপনার ডিরেক্ট যে অর্ডার করার সময় কার্ড যে পেমেন্ট আছে সেটাও আছে। সো আমাদের এটা আপাতত লাগছে না। তো মূলত যে বিষয়টা সেটা হচ্ছে ব্লিড আসলে কি জিনিস এবং আপনি ব্লিডের মধ্যে কিভাবে কন্টেন্টটাকে রাখবেন। আমরা পেজটাকে কেটে দিচ্ছি, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। ওকে, নিউ পেজ নিলাম, একটা প্রিন্ট থেকে A4 পেপার, হরাইজন্টালি A4 পেপার নিয়েছি। ওকে, এখন কিছু টুলের ক্ষেত্রে পরিচিত হন। আমরা যে টুলটা দিয়ে এখানটায় যে কোনো অবজেক্টকে সরানোরা করছি বা ট্রান্সফর্ম করছি, আমরা ফটোশপের ক্ষেত্রে সেই টুলটার নাম ছিল মুভ টুল। এখানে যেটাকে সিলেকশন টুল বলা হচ্ছে, কোনো পার্থক্য নাই, সম্পূর্ণ কাজ সেম। ওকে, এইখানে সেই টুলটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের ভি। ফর এক্সাম্পল আপনি কোনো একটা কন্টেন্ট এখানে আছে, সেটাকে
একটা জায়গা থেকে অন্য জায়গায় সরাতে চাচ্ছেন, একটা জায়গা থেকে অন্য জায়গায় সরাতে চাচ্ছেন, আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। ভিটা প্রেস করে আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। ওকে, আবার এটাকে রিসাইজও করতে পারেন প্রয়োজন অনুসারে। যদি প্রয়োজন হয় আমরা এটাকে রোটেটও করতে পারি প্রয়োজন অনুসারে। ওকে, তো এগুলো আমাদের ঠিক যেমন আমরা ওইখানটায় মুভ টুল ব্যবহার করেছিলাম, ট্রান্সফর্ম করেছিলাম, এখানটা ঠিক একই কাজ করছে, বাট টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল, কিবোর্ড শর্টকাট ভি। ওকে, আমরা এখানে একটা শেপ নিয়েছি, করে নিচ্ছি। এই শেপটা হচ্ছে আপনার, আমরা একটু লম্বা করে নিই, এটা একটা রেক্টেঙ্গেল। ওকে, তো একটা রেক্টেঙ্গেল নিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলি যারা নতুন আছেন তাদের জন্য, এই যে আমরা এখন ডিজাইনটাকে কিন্তু পেজের বাইরে নিয়ে আসছি। আমরা যদি এটাকে ইমেজ হিসেবে এক্সপোর্ট করি তখন কিন্তু এই এরিয়াটুকু এক্সপোর্ট হবে, এর বাইরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কিন্তু এক্সপোর্ট হবে না। আমরা ডিজাইনের সুবিধার্থে অনেক সময়ই অনেক মানে বলতে পারেন যে আমি হয়তো 100টা ডিজাইন করলে তার 99টাই মেইন পেজের বাইরে ডিজাইন করে থাকি। কেন, অনেক সময় আপনি যখন কোনো কন্টেন্ট ব্যবহার করছেন সেই কন্টেন্টের কালার কিন্তু সাদা হতে পারে, আর পেজ কালারটা সাদা, এটা পেজের আসলে মেইন ডিজাইনটা বুঝতে প্রবলেম হয়। এক্ষেত্রে এই পেজটা এখানটা এসে যদি আপনি মেইন ডিজাইনগুলোর কাজগুলো করেন, আপনি সাদার উপরে অন্য কোনো কালার ব্যবহার করছেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো কালার ব্যবহার করে কাজ করছেন, কোনো সমস্যা নেই। তো আমি যেটা পার্সোনালি আমি প্রিফার করি, তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা করতে পারেন। তো মেইন যে পেজ আছে সেই পেজের বাইরে গিয়ে ডিজাইনটা করেন, দেন আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেলে সবগুলোকে জাস্ট মুভ টুলের মাধ্যমে একসাথে সিলেক্ট করে আমরা মেইন পেজের উপর নিয়ে গেলাম, দেন আমরা এক্সপোর্ট করে দিলাম, আমার পুরো ফাইলটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো আমরা আপাতত যেটা বলছি, আমরা একটা রেক্টেঙ্গল নিয়েছি, আমরা ঠিক ফটোশপের মতো এখানেও ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, বাট মনে রাখতে হবে ফটোশপের ক্ষেত্রে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার একইভাবে কাজ করতো, বাট এখানে কাজটা কিন্তু সেই বিষয়টা সেম নয়, এখানে বিষয়টা আলাদা। এখানে আপনি যে ফরগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ফিল কালার। ফর এক্সাম্পল, একটা রেক্টেঙ্গল যেটা নিয়েছি সেই রেক্টেঙ্গল সম্পূর্ণটা লাল রঙে ভর্তি করা আছে, এটাকে আমরা বলছি লাল রঙের কালারটাকে ফিল হয়ে আছে। হ্যাঁ, ওকে, লাল রঙের কালারটা ফিল হয়ে আছে। এক্ষেত্রে আমাদের যদি ফিল কালার না থাকে স্ট্রোক কালার থাকতো তাহলে বিষয়টা কেমন হতো? ফর এক্সাম্পল, আমরা যদি এই কালারটাকে, মনে আছে আমরা কিবোর্ডে কোন শর্টকাট ব্যবহার করে ফরগ্রাউন্ড কালারকে ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারকে ফরগ্রাউন্ডে করতাম, বলতে পারবেন কেউ? স্যার এক্স। এক্স। এখানটা আমরা ঠিক সেম কাজটা করতে পারি, এক্স প্রেস করলে আমরা ফরগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে আসবে। ওকে, এক্ষেত্রে আমরা যদি কালারটা অল্টারনেট করতে চাই, দেখেন করেন এক্ষেত্রে ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডে আসবে এক্স প্রেস করলে। কিন্তু যদি আমরা কালারটাকে অল্টারনেট করতে চাই, খেয়াল করেন কালারটাকে অল্টারনেট করতে চাচ্ছি, অর্থাৎ ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে আনবো, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফরগ্রাউন্ডে নিব। এটা করতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শিফট এক্স দিতে হবে। শুধু এক্স দিলে কালারটা যে অপশনটা আছে সেটা উপর নিচে ইন্টারচেঞ্জ হবে, বাট কালারটা চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছেন? ওকে, যে কালারটা আছে এখানটায়, কালারটা ইন্টারচেঞ্জ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট এক্স। আর এখান থেকে সিম্পলি আমরা যদি কাজটা করতে চাই, কিবোর্ড টুলবারে এখান থেকে যে অ্যারোটা আছে উভমুখী অ্যারো, সেই অ্যারোটার উপর ক্লিক করলেও কালারটা ইন্টারচেঞ্জ হবে। তো স্ট্রোক কালার বিষয়টা হচ্ছে এমন, খেয়াল করেন জাস্ট
একটা যে শেপ নিয়েছেন সেই শেপের চারপাশে একটা আউটলাইন তৈরি হবে। এটাকে আমরা মূলত এখানে স্ট্রোক বলছি। তো আমরা স্ট্রোকের সাথে ফটোশপে কাজ করেছি যে মেইন অবজেক্টের চারপাশে একটা আউটলাইন চলে আসতো। তো এই হচ্ছে সেই আমাদের স্ট্রোক। এখন এই স্ট্রোকটার উপর প্রচুর ভেরিয়েশন আছে, আমরা স্ট্রোকের উপর অনেক রকম ভেরিয়েশনের কাজ করব। বাট আপাতত আমরা জাস্ট জিনিসটা স্ট্রোক এটা চিনে রাখছি। এন্ড এখান থেকে আমরা চাইলে স্ট্রোক ভ্যালুকে বাড়ানো কমানো করতে পারবো। ওকে, আমরা যদি মনে করি কোনো একটা রেক্টেঙ্গল নিয়েছি, রেক্টেঙ্গলের ফিল কালারটা আলাদা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা স্ট্রোক কালারটা আলাদা হবে। তো আমরা ফিল কালারে গেলাম এন্ড ফিল কালারটাকে ধরে নিলাম যে এটাকে গ্রেড আছে এন্ড ফিল কালারটাকে গ্রিন করলাম। এটা করা সম্ভব হচ্ছে, কোনো ব্যাপার না। ওকে, তো এটা ছিল আমাদের ফিল কালার এন্ড দেন স্ট্রোক কালার। বিষয়টা কি বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এন্ড আমরা যদি ফটোশপের ক্ষেত্রে এমন কোনো কিছু অপশন ছিল না, সেটা হচ্ছে কোনো একটা অংশকে আমরা সম্পূর্ণ অফ করে দিব। ফর এক্সাম্পল আমরা এখানে চাচ্ছি না কোনো ফিল কালার থাক, চাচ্ছি না যে এটার উপর এটা আমি অবস্থান করেছি, আমি চাচ্ছি শুধুমাত্র রেড আউটলাইনটা দেখা যাক, নিচের যেন হোয়াইট পেজটা এখানটা দেখা যাক। তাহলে আমাদের অবশ্যই ফিল কালারটা অফ করে দিতে হবে। তো আপনি এখান থেকে সিম্পলি ফিল কালারটা অফ করে দিতে পারেন। ফিল কালারটা অফ করে দিলে ভেতরে ফিল কালার গ্রিনটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। কিবোর্ড শর্টকাটটা হচ্ছে, আমরা যদি একটু ব্যাকে যাই, কিবোর্ড শর্টকাটটা হচ্ছে আমরা যে ওয়েব অ্যাড্রেস লেখার সময় স্ল্যাশ প্রেস করি, সেই স্ল্যাশটা হচ্ছে এর শর্টকাট। ওকে, একটু যদি খেয়াল করেন আমরা মাউসটাকে পাশে ধরলে পরে শর্টকাট গুলো শো করবে। খেয়াল করেন, যদি কালারটাকে পেইন্ট করতে চাই, ফিল করতে চাই, তার শর্টকাট হচ্ছে লেস দেন। কিবোর্ড থেকে জাস্ট লেস দেন প্রেস করলে কালারটা ফিল হয়ে যাবে। এখানে যে কালারটা থাকবে, এখানে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এইখানটায় যে কালারটা থাকবে সেটা কিন্তু পেইন্ট হবে। ফর এক্সাম্পল কালারটাকে অফ করে দিলাম এন্ড এইখানটায় ব্লুটাকে এটা সিলেক্ট করেছি। হ্যাঁ, এটা সিলেক্ট করেছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে সেই লেস দেন যে শর্টকাট কিটা আছে সেটা ক্লিক করি বা এখান থেকে এই অংশটা ক্লিক করি, এইখানে ফিল কালারের যে অংশটা আছে সেটা এখানটায় পেইন্ট হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে যে কালারটা আছে সেটা কিন্তু পেইন্ট হচ্ছে। আর আমাদের যদি কালার চেঞ্জ করতে চাই তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। আর যদি মনে করি কালার অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট করব, সেটা আমরা করতে পারবো। ফর এক্সাম্পল আমরা আমাদের যে ব্লুটা আছে, আমাদের এই ব্লুটা পছন্দ না, আমরা ব্লুটাকে অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি। ওকে, আমাদের প্রয়োজন মতো ব্লুটাকে অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি। তো আমরা এই পেজটা আছে সিএমওয়াই কে মোডে, তো আমাদের এখানে সিএমওয়াই কে কালার দেখাচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তো এক্ষেত্রে সিএমওয়াই কে না থেকে কিন্তু আমাদের আরজিবিও থাকতে পারতো বা আরজিবিও হতে পারতো। তো সেক্ষেত্রে বিষয়টা এমন শো করতো। আমরা এখানটা চাইলে এই জিনিসগুলোকে চেঞ্জ করে নিতে পারি। আরজিবি, সিএমওয়াই কে এই কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। এই কালারের যে বিষয়টা আছে, কালারটার উপর আপনারা একটু মানে যতদূর সম্ভব একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি কোন কোন কালারকে এখানটায় অ্যাডজাস্ট করলে কি কালার আসছে এমনটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। ফর এক্সাম্পল আপনি হয়তো কোনো একটা অবজেক্ট ব্যবহার করছেন, সেই অবজেক্টের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আপনি ব্লু ছাড়া অন্য কোনো কালার ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি কি করলেন, এখান থেকে গেলেন, জাস্ট এখান প্যানেল থেকে আপনার প্রয়োজনে ব্লু কালারটার মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিলেন। আপনি ব্লুই ব্যবহার করছেন বাট ডিফারেন্ট টোনের ব্লু, ডিফারেন্ট টোনের ব্লু। তো আমাদের এই ক্ষেত্রে এই জিনিসটা সুবিধা হয়। এখানে সোয়াসেস এর মধ্যে যে অপশনগুলো আছে, দু চারটা অপশন দেওয়া আছে, এই দু চারটা অপশন দিয়ে সবসময় কাজ নাও হতে পারে। আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে চেঞ্জ করে নেবেন যেটা প্রয়োজন। এটা ছিল আমাদের একটা শেপ। তো আমরা এর আগেও বলেছি যে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে প্রত্যেকটা কাজ কিন্তু শেপ বেসড, বিভিন্ন শেপের উপরই কাজ করতে হবে এবং আমরা বিভিন্ন কাস্টম শেপও করব। ক্লাস কি বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন। বোঝা যাচ্ছে ভাইয়া। আবানি ভাই তো এখানে কোনো প্রবলেম থাকবে না। আবানি ভাই বড় হচ্ছেন, একদম বেসিক শেখাচ্ছি, এগুলো আপনি অনেক আগে থেকেই জানেন। এগুলো আপনি অনেক আগে থেকে জানেন। আচ্ছা যাই হোক, আমরা আসি।
এখানে আমরা বিভিন্ন রকম শেড নিলাম, আর আমরা ফরগ্রাউন্ড কালার ছিল ফটোশপে, এখানে সেই বিষয়টা হচ্ছে ফিল কালার, অর্থাৎ আমরা যে শেডটা নিয়েছি সেই শেপের ভেতরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানটা ফিল কালার, এন্ড বাইরে যে কালারটা আছে সেটা আমাদের স্ট্রোক কালার। তো আমরা চাইলে স্ট্রোক কালারটা এখান থেকে আমরা বলেছিলাম উইথটাকে কমানো বাড়ানো করতে পারি, এন্ড দেন স্ট্রোক কালারটা অফ করে দিতে পারি। দেন যদি একটু খেয়াল করেন এই ফিল কালার এবং স্ট্রোক কালার এই দুটার মাঝখানে আরো একটা অপশন আছে যেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলছি। তো আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্টটাও ব্যবহার করতে পারি, ফটোশপে যেমন ব্যবহার করছিলাম ঠিক তেমনই। আমরা জাস্ট গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করলে এখানটায় পেইন্টটা গ্রেডিয়েন্টে পেইন্ট হয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমাদের এখানে একটা টুল আছে যেটা আমরা বলছি গ্রেডিয়েন্ট টুল। কিবোর্ড শর্টকাট হচ্ছে জি, আমরা যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করি, কিবোর্ড শর্টকাট হচ্ছে জি দিয়ে ব্যবহার করলে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। দেন আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে নিতে হবে, গ্রেডিয়েন্ট টুলে গেলাম, দেন আমরা প্রয়োজন মতো সেটাকে কমানো বাড়ানো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। ওকে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এখানে একটা মানে সুবিধা হচ্ছে আপনি এখানে যে গ্রেডিয়েন্ট মেনুটা আছে, গ্রেডিয়েন্ট এখান থেকে আপনি ইচ্ছা মতো কাজগুলো এখানে প্রিভিউ সহ করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এটাকে কপি করে নিলাম, আবার এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন। ফর এক্সাম্পল আমার এই কালারটা দরকার নেই, আমি ব্ল্যাকের উপর ক্লিক করলাম, দেন আমার কালার এখানে যেহেতু আমাদের গ্রেডিয়েন্টটা গ্রে স্কেল মোডে আছে, আমরা এখান থেকে অবশ্যই গ্রে স্কেল মোডের প্রয়োজন নেই, আমরা হয়তো আরজিবিতে অন্য সিএমওয়াই কে ব্যবহার করবো। তো তার মোডটা চেঞ্জ করে নিলাম আরজিবিতে বা সিএমওয়াই কে দিয়ে আমাদের ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাকটাকে কমালাম, তাই আমাদের প্রয়োজন অনুসারে রেড বাড়ালাম। ওকে, আমাদের যেটা প্রয়োজন হলো সেটা আমরা কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আমাদের ফর এক্সাম্পল এই হোয়াইটটা আমরা চাচ্ছি না, এই হোয়াইটের জায়গায় অন্য কোনো কালার দেবো, তো সিম্পলি ঠিক একইভাবে এটাকে সিএমওয়াই তে করলাম। ফর এক্সাম্পল এটাকে ব্লু দিব, এটাকে ব্লু পেইন্ট করলাম। ওকে, তো এই গ্রেডিয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, গ্রেডিয়েন্টের উপর আমরা বিশদ আলোচনা করব, কারণ অনেক সময় অনেক কন্টেন্ট, ফর এক্সাম্পল বিভিন্ন প্রিন্ট মিডিয়া ডিজাইন বলেন, আবার লোগো ডিজাইন বলেন, আবার ফ্ল্যাট ডিজাইন বাট 3D স্টাইল, করতে গেলে গ্রেডিয়েন্টটা যে কত গুরুত্বপূর্ণ এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইনটা হবে আপনার ফ্ল্যাট বাট দেখে মনে হবে 3D। এই সম্পূর্ণ কাজ আপনি গ্রেডিয়েন্টের মাধ্যমে করবেন। গ্রেডিয়েন্টের মাধ্যমে ওপর আপনি যত বেশি এক্সপার্ট হতে পারবেন, এই যে কাজ আপনি তত করতে পারবেন। আমি একটা ফাইল খুঁজি দেখি আমার এখান থেকে শো করে কিনা। হ্যাঁ, আপনি ভাই এখানে কিছু গরু দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? অটিস কাউ, এটার একটা কার্টুন সিরিজ আছে, এটা হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বেসড একটা কার্টুন। যেমন আমাদের বাংলাদেশি কার্টুন ছিল মিনা, ইন্ডিয়ান যেমন কার্টুন অগি এবং বা মোটু পাতলু। তো এক্ষেত্রে এটা একটা অটিস কাউ একটা কার্টুন সিরিজ, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া বেসড। ওপেন করি, এখানে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যে গরুটা দেখতে পাচ্ছেন, আপনার দেখে মনে হবে যেন ডিজাইনটা, আমি একটা ফাইল ওপেন করি, আপনার ডিজাইনটা দেখে মনে হবে এটা একটা 3D ডিজাইন, বাট অবাক হওয়ার কোনো কারণ নাই, এটা শুধুমাত্র গ্রেডিয়েন্টের খেলা। এর মধ্যে শুধুমাত্র গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, আর কিছু না। আমি পাই, আপনি কি বিষয়টা ধরতে পারছেন যে কিভাবে গ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয়েছে? ওনারা এটার উপর মানে এখন বুঝতে পারবেন না যেহেতু একদমই নতুন, বাট আপনার বুঝতে পারার কথা। এটা সম্পূর্ণ গ্রেডিয়েন্টের খেলা, আপনি এখানে যা দেখতে পাচ্ছেন সব গ্রেডিয়েন্টের খেলা। এটা কিন্তু একটা ফ্ল্যাট ডিজাইন,
বাট দেখে মনে হচ্ছে 3D, এটা কিন্তু মোটেও 3D ডিজাইন না। তো গ্রেডিয়েন্টের উপর বিশদ কাজ আছে, তো আমরা আপাতত যাচ্ছি না গ্রেডিয়েন্টের ডিটেলস আলোচনায়। সেটা ডিটেলস আলোচনায় এখন গেলে অতি অল্প সময় ওটা ধামাচাপা দেওয়া হয়ে যাবে, তো দরকার নেই। আমরা পরিচিতি করা আছে, তো পরিচিতির মধ্যেই থাকি। সো এটা ছিল আমাদের বিভিন্ন রকম শেপ এবং আমাদের কালার চয়েস। তো আমরা চাইলে এটাকে ফিল কালার দিতে পারি, চাইলে এটাকে ফিল কালার দিতে পারি, চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, চাইলে এটার কালারটাকে অফ করে দিতে পারি, নান। ওকে, অবজেক্টটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট আদৌ কিন্তু এটা চলে যায়নি। দেখেন খেয়াল করেন, মুকুটে সিলেক্ট করলে কিন্তু এটা এখনো আছে। আমরা যদি আবার কালার পেইন্ট করি তাহলে এটা আবার ফিরে আসছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন। কার কোনো কোশ্চেন নাই? ওকে, শামীম ভাই আমার একটা প্রশ্নের উত্তর দেন। শামীম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মনির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, ফটোশপের ক্ষেত্রে আমরা কালার ইন্টারচেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে আনার জন্য এক্স ব্যবহার করতাম। আর এখানে ইলাস্ট্রেটরে এক্স ব্যবহার করলে শুধুমাত্র ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে দেখা যায়। বাট আমাদের এখানে যে মূল কাজটা ফিল কালার এবং ডিস্টার্ব কালার, সেটা কিন্তু চেঞ্জ হয় না, তাই না? জি স্যার। চেঞ্জটা করার জন্য আমরা একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করি, সেটা কি? স্যার শিফট এক্স। ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমরা বিভিন্ন রকম শেপ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, শেপ নিয়ে যখন আলোচনা করছি, শেপের মধ্যে যাই আগে। ওকে, এখানে দেখেন বেশ কিছু শেপ দেয়া আছে। রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল। আচ্ছা, রাউন্ড রেক্টেঙ্গেলে যাওয়ার আগে আমরা রেক্টেঙ্গেলের একটা জিনিস দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, এটা আমাদের একটা রেক্টেঙ্গেল নিয়েছি। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা যদি এই ছোট পয়েন্ট গুলো দেখি, একটু খেয়াল করবেন, এই যে ছোট পয়েন্ট গুলো শো করছে, এই পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলোর উপর যদি মুভ টুল রাখা অবস্থায় আমরা কাজ করতে পারবো, বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কাজ করতে পারবো। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলটা কিভাবে কাজ করছে? সিলেকশন টুলটা কি আমাদের জাস্ট মেইন অবজেক্টটাকে ছোট বড় করানো, বিভিন্ন জায়গায় সরানো, রোটেট করা, এই জাতীয় কাজ আমরা ব্যবহার করছি। আর যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এটা আমাদের যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্টলি সিলেক্ট করে সেটাকে সরিয়ে নিতে সক্ষম। হ্যাঁ, তো আমরা যদি একটু বলি যে আমরা যদি মুভ টুল আসছে বারবার, যাই হোক, সিলেকশন টুলটা ব্যবহার করি, দেখেন এখানটা ব্যবহার করলে আমরা একটা নির্দিষ্ট এক্সপেক্ট অনুসারে এটাকে নড়ানো করতে পারছি বা বড় ছোট করতে পারছি। বাট আমরা যদি এখানটায় ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতাম সিলেকশন টুলের পরিবর্তে, তাহলে এই অংশটাকে আমাদের ইচ্ছা মতো নড়ানো করতে পারতাম। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্টলি সিলেক্ট করা যাবে। যে কোনো শেপকে যে কোনো ভাবে পরিবর্তন করার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শেপটা পরিবর্তন করা লাগতে পারে। ফর এক্সাম্পল, আমাদের যে শেপটা আছে, আমি এটা ডিলিট করে দিই। ধরে নিলাম যে আমরা একটা স্কয়ার নিয়েছি, এই স্কয়ারটাকে যদি আমরা একটা অ্যারোতে পরিবর্তন করতে চাই, ধরেন আমরা এটাকে একটু রোটেট করে দিলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে নিয়ে আসলাম। আচ্ছা, পাথ ফাইন্ডারের বিষয়টা আমরা পরে বোঝাচ্ছি। হ্যাঁ, আর একটু চাপে দিলাম, দেখেন এটা আমাদের একটা অ্যারো হয়ে গেছে। এমন অনেক সময় বুলেট পয়েন্ট হিসেবে এটা তো অ্যারো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, কোন একজন ব্যক্তি সার্ভিস দিছে, সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, এরকম বিভিন্ন রকম সার্ভিস আছে। এই সার্ভিস টেক্সট গুলো দেওয়ার জন্য এমন অ্যারো অনেক সময় ব্যবহার করার প্রয়োজন পড়ে। কি করা হয়েছে, জাস্ট একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে,
স্কোয়ার হিসেবে, অর্থাৎ আপনার বর্গাকৃতির, দেন তারপর একটা টেনে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেন সেটাকে প্রয়োজন মতো রোটেট করে এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিলে হয়ে গেল। আবার আমরা যদি মনে করি এখন আরো অ্যাডজাস্টমেন্ট করব, এটাও করা যায়। মনে করি আমরা এটাকে সমান রাখবো, এটাও করতে পারবো। আর যদি মনে করি যে না সমান রাখবো না, ফিল রাখবো, এমনও এটাও করতে পারবো। প্রয়োজনের উপর ডিপেন্ড করে আসলে। তো আমরা যেখানটা ছিলাম, সিলেকশন টুল থেকে খেয়াল করেন যে ছোট পয়েন্ট গুলো আছে, এই পয়েন্টের উপর ধরে যদি আমরা ভেতরের দিকে টান দেই এইভাবে, দেখতে পাচ্ছেন চারপাশে সম্পূর্ণ কোণাগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে। এই ফিচারটা ইলাস্ট্রেটরের যারা পুরাতন ভার্সন ব্যবহার করছেন তারা পাবেন না। ফর এক্সাম্পল CS6 বা CC15 তে এই ফিচারটা মেবি নেই। এটা শুধুমাত্র মানে 2000 হয়তো বা 17 বা এই টাইমের দিকে এই ফিচারটা নতুন আনা হয়েছে। তো এটা আপনি অ্যাডভান্স ইলাস্ট্রেটরের যে পরবর্তী যে ভার্সন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি এটা পাবেন। তো আমাদের প্রয়োজন অনুসারে এটাকে রাউন্ডেড, প্রয়োজন অনুসারে আবার আগের অবস্থায় ফেরত নিয়েও যেতে পারি। বাট আমাদের এমনটা অনেক সময় আমরা এটাকে বলেছিলাম যে হয়তো আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন, যে বিজনেস কার্ডে আমরা ধরে নিলাম একটা বিজনেস কার্ডের সাইজ কতটা। তো আপনাদের এমনটা হতে পারে যে সে চাচ্ছে দুইটা প্রান্ত রাউন্ড থাক আর দুইটা প্রান্ত শার্প থাক। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এটার উপর জাস্ট মাউস স্থাপন করলে দেখেন একটা অ্যারো, মানে বাঁকা একটা অ্যাঙ্গেল শো করছে। টান দিলে আপনার চারপাশ থেকে সমানভাবে বেঁকে যাচ্ছে। আর আপনি যদি এখানটা ক্লিক করেন দেখেন আলাদা একটা অংশ শো করবে, পয়েন্ট শো করছে। এখন আপনি টান দিলে জাস্ট একটা প্রান্ত ভিতর দিকে যাবে। আমরা কিন্তু দুইটা জায়গায় সমান করিনি, আবার একটু দেখাচ্ছি। জাস্ট আপনি নিয়ে যাওয়ার পর যখন আপনার আকার ওই অংশটা শো করছে, আপনি টান দিলে চারপাশ সমানভাবে রাউন্ডেড হবে, শার্প থেকে রাউন্ডেড হবে। বাট আপনি যদি এখানটা জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে ওই রাউন্ডেড অংশটার সাইড পেছনে একটা ছোট পয়েন্ট চলে আসে। দেখেন সিম্বলটা কিন্তু আলাদা, খেয়াল করবেন এই সিম্বলটা এবং এই সিম্বলটা কিন্তু আলাদা। জাস্ট একটা ক্লিক করবেন, লেফট ক্লিক, দ্যাটস ইট, করে ভিতর দিকে টান দিলে কোনো নির্দিষ্ট একটা অংশ, আচ্ছা আপনি কতখানি অংশ ভেতরের দিকে নিচ্ছেন সেটা কিন্তু আপনার পয়েন্ট হিসাবে উপরে লেখা আসছে। তো এক্সাম্পল এটা আমরা 55 পয়েন্ট নিচ্ছি, তাই না? তো এটা যদি আমরা 55 পয়েন্টের থেকে কম নেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখেন যেটা যে পয়েন্ট নিব, ফর এক্সাম্পল আমরা যদি আবার একটু সোজা করে ফেলি, এটা ধরুন আমরা 34-35 পয়েন্ট নিলাম, এন্ড দেন এটাও আচ্ছা, দেন আমাদের এই পাশটাও ঠিক যতটা রাউন্ডেড, এই পাশটাও ঠিক ততটাই রাউন্ডেড। বিষয়টা কি বোঝা গেল? কোনো কোশ্চেন থাকলে বলেন। এমন কাজ আমাদের অনেক সময় প্রয়োজন হবে, আমরা বিজনেস কার্ডে ডিজাইন করব যখন, এটার মধ্যে এত স্পেশাল কিছু নেই, বাট মানে জিনিসটা খুব ইউজফুল। কাজটা যে খুব বেশি স্পেশাল তেমন না, বাট প্রচুর কাজে এটাকে ব্যবহার করা হয়। তো এটা আমরা একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, রেক্টেঙ্গেলের কোণাগুলোকে ঘুরিয়ে দিয়েছি। তো আমরা রেক্টেঙ্গেলের ছাড়াও এখানে আরো কিছু শেপ আছে রাউন্ডেড, অলরেডি আগে থেকে রাউন্ড করা। ইলিপস টুল ঠিক ফটোশপের মতোই রাউন্ড, পলিগন, স্টার,
ফ্লেয়ার যে টুলটা আছে এটা বিভিন্ন ওভারলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো এটা আমরা আপাতত কাজ করছি না। ওকে, বিভিন্ন প্রকার ওভারলের ক্ষেত্রে আপনি যদি দেখেন এটা উপরের অংশটা দেখে মনে হচ্ছে যে স্টারের মতো ভেতরের অংশটা জ্বলে উঠছে, সেটা আমরা আপাতত কাজ করছি না। আমাদের মেইন যে শেপ গুলো আছে সেগুলো নিয়ে কাজ আপাতত। ওকে, তো এখন এই শেপ গুলোর ক্ষেত্রে আপনি কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল, স্টার টুলের ক্ষেত্রে আপনার প্রান্ত আছে 5টা, আপনি চাইলে এগুলোকে কমাইতে বা বাড়াইতে পারেন, বা এটা যতখানি ভেতরের দিকে ঢোকানো আছে এই প্রান্ত থেকে যতখানি ভেতরের দিকে ঢোকানো আপনি চাইলে তার থেকে কম বা বেশিও করতে পারেন। আমরা যদি স্টার টুলের উপর যাই একটু, আমরা এখান থেকে এইভাবে টান দিলে তো স্টার টুলটা চলে আসছে, বাই ডিফল্ট যে স্টারটা সেট করে দেওয়া আছে সেটাই চলে আসছে। বাট আপনি যদি এখানটা ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে পয়েন্টগুলো দেওয়া চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল আমাদের কয়টা পয়েন্ট, 1 2 3 4 5টা, তো আমাদের এখানে 5 রয়েছে। আপনি যদি মনে করেন যে আমাদের 5টা না, আমরা 5টার পরিবর্তে একাধিক ব্যবহার করবো, ফর এক্সাম্পল 10টা ব্যবহার করবো, জাস্ট ওকে দিলাম, আমার পয়েন্ট কিন্তু 10টা পর্যন্ত বেড়ে গেছে। কই ক্লিক আবার করলে অপশনটা আসবো? যে টুলটা আমি নিচ্ছি সেই টুলটা নিয়ে আমরা ড্র করলে তো চলে আসছে সরাসরি। জাস্ট ওই টুলটা নেওয়ার পর একটা লেফট ক্লিক করবেন, ফাঁকা জায়গায় কোনো কিছুর উপর না, একটা ফাঁকা জায়গায় একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করলে আমার একটা উইন্ডো শো করবে। দেন এখন আপনি চাইলে এটার পরিবর্তন করতে পারেন। এখন এটা 10টা আছে, ফর এক্সাম্পল আমাদের 50টা নিব, 50টা নিব, তো 50টা চলে আসছে। তো আমাদের এক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন শেপের কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে। আবার ধরে নিলাম যে আমরা 50টা নিয়েছি, তো ঠিক আছে, বাট এটা অনেক বেশি শার্প লাগছে না, আমার এত শার্পের প্রয়োজন নেই। তো আমরা আবার ক্লিক করলাম, 50 ঠিকই আছে। দেখেন এখানে কত আছে, 472 পয়েন্ট, এটা 236 পয়েন্ট। আমরা এই দুটার মাঝে ডিস্টেন্সটাকে যত কমাবো এই শার্পনেসটা তত কমতে থাকবে। ফর এক্সাম্পল এটা 472 আছে, এটা আমরা 236 জায়গায় 336 যদি ব্যবহার করে আমরা 3 দিলাম, দেখেন এই ডিস্টেন্সটা এখন কমে যাবে। বুঝতে পারছেন? এই ডিস্টেন্সটা এখন কমে গেছে। আমরা যদি আরো কমাতে চাই, এটার মান যদি আরো বাড়াই, ফর এক্সাম্পল যদি 300 জায়গায় 400 করি, আরো কমে গেছে। আমরা এটা বাড়ানোর পরিবর্তে কিন্তু কমাইতে পারবো। ফর এক্সাম্পল এটা আমরা 400 করলাম না, এটা 300 ছিল, আমরা এটা যদি কমাই তাও সম্ভব। এটা যদি 400 জায়গায় 300 করি, তাও একই কাজই হচ্ছে। ওকে, তো আমাদের এই জাতীয় বিভিন্ন শেপ, বিভিন্ন অফার, ফর এক্সাম্পল আপনি একটা পোস্টার, ব্যানার বা সামথিং ডিজাইন করছেন, এই ডিজাইনের উপর এই জাতীয় শেপ গুলো ব্যবহার করা হয়। এখানে আপনি লেখা থাকে দেখা গেল 50% অফ টুডে বা সামথিং সামার সেল বা ব্ল্যাক ফ্রাইডে সেল, এই জাতীয় বিভিন্ন রকম সেল থাকে। যেমন আব্দুল্লাহ বাকি ভাই যে কাজগুলো করেন ওনার ক্ষেত্রে এমনটা কাজ হতে পারে, উনি লিখছেন ঈদ এক্সক্লুসিভ সেল, ঈদ উপলক্ষে স্পেশাল সেল দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। আপনার বিকাশ পেমেন্ট দেখা গেলো এখানে একটা দেওয়া আছে যে 20% অফ অন বিকাশ পেমেন্ট, তো সামথিং এই জাতীয় ট্যাগগুলোর জন্য এটা ব্যবহার করা হতে পারে। তো এগুলো সাধারণত রেড কালারে ব্যবহার করা হয়, তো আপনি চাইলে রেড কালারটা করে নিতে পারেন। এটা বেশি আই ক্যাচিং হয়, আমরা একটু আই ক্যাচিংটাকে কমিয়ে দিলাম যাতে একটু চোখের জন্য ভালো হয়। আচ্ছা, এমন একটা কালার নিয়ে দেন আমরা একটা ডিজাইনের মধ্যে আমরা ফর এক্সাম্পল আমরা টাইপ করে দিয়ে এটা দিয়ে দিতে পারি যে 20% অফ। এই জাতীয় বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়। আমরা এটা মেইন ডিজাইনে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা আসলে কি কি কাজে এগুলো ব্যবহার করি। বিভিন্ন রকম কাজের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, যেতে এই ফন্ট এখানটা ভালো লাগছে না, আমরা চাইলে বিভিন্ন রকম ফন্ট এখানটা ব্যবহার করতে পারবো। তো আমরা আপাতত এগুলো লাগবে না আমাদের। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে স্টারটা ব্যবহার করা হয়েছে, তাই না? এই স্টারেরও কিন্তু চাইলে আমরা এই এজ গুলাকে শার্পের পরিবর্তে রাউন্ড করে দিতে পারি। আমি এখন যেটা করেছি, মুভ টুলে ঠিকই আছে, বাট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আসছি। চেপে ধরে থাকলে এই জিনিসটা শো করবে, যেটা ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যেও কাজ করবে। অর্থাৎ সিলেকশন টুলই যখন আমি এখন কন্ট্রোল চেপে ধরে আসছি তখন এটা ডিরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করে, বা আমরা সরাসরি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলও ব্যবহার করতে পারি আপনার সুবিধা মতো। বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই জাতীয় চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে।
ওকে, ফর এক্সাম্পল আপনি করোনা ভাইরাসের ডিজাইন করতে চাচ্ছেন, করোনা ভাইরাসের এজ গুলো অনেকটা এমন হতে পারে। এগুলো কি বোঝা যাচ্ছে? আর কোনো কোশ্চেন থাকলে বলেন। অন্যান্য শেপ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। ফর এক্সাম্পল নিচ্ছি, এর উইথ কত হবে, হাইট কত হবে, আমরা এখান থেকে আলাদাভাবে চেঞ্জ করে নিতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি এক্ষেত্রে দেখেন এটা 426 আছে, এটা 426 আছে, যদি দিই তাহলে একদম এক্সাক্ট সাইজ চলে আসবে। আমি যদি তা না করি, ফর এক্সাম্পল এখান থেকে 500 দিই, লম্বা হবে, এটা স্কোয়ার থাকবে না, রেক্টেঙ্গেল হয়ে গেছে। বিভিন্ন সাইজের উপর পরিবর্তন করে জাস্ট কিছু না, আপনি যে শেপটা ক্লিক করছেন ওই শেপটা নিয়ে এখানটা জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে পপপুঞ্জটা শো করবে, আপনি এখান থেকে প্রয়োজন অনুসারে সাইজ চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আরেকটা কাজ আছে সেটা করা যেতে পারে, সেটা হচ্ছে ধরে নেন আমরা ইলেপস টুলটাই নিয়েছি, এখন এই ইলেপসটা আপনি ড্র করতে যান, একটু খেয়াল করবেন, যদি শিফট চেপে ধরে আপনি ড্র করেন, তাহলে ইলিপসটা খুব সুন্দরভাবে একটা রাউন্ড তৈরি করবে। ওকে, আর আপনি যদি শিফট চেপে না ধরে নেন, আমাদের এমন অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের সুষম গোলকের প্রয়োজন নেই, আমাদের সুষম গোলকের না প্রয়োজন হয়, বিভিন্ন রকম সাইজের গোলকের প্রয়োজন হতে পারে। তো আপনি চাইলে প্রয়োজন অনুসারে যে গোলক প্রয়োজন আপনি সেটা ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার ছায়া বোঝানোর জন্য আপনি একটা এরকম শেপ ব্যবহার করতে পারেন। আমরা একটা শেপ দিলেন, দেন একটা লাইট গ্রে কালার দিয়ে দিলেন, আমরা একটা কালার দিয়ে দিলাম, এখানটা এখন একজন মানুষ ধরে নেন যে তাকে আমাদের এমন অনেক সময় অনেক শেপের প্রয়োজন হয়, আপনি চাইলে এটা সাইজ যে কোনো ভাবে মডিফাই করতে পারেন, বাট শিফট যদি ধরে নেন তাহলে একটা সুষম বৃত্ত হবে, আর যদি শিফট না ধরে নেন তখন আপনি ইচ্ছা মতো এটার প্রয়োজন মতো সাইজ করে নিতে পারবেন। আরেকটা জিনিস আছে এখানটায়, থেকে ডিজিটাল ট্রান্সফর্ম আমরা স্টার টুলতে যে কাজগুলো করছিলাম সেগুলো এখান থেকে এক্সাক্ট ফিল্টারের মাধ্যমেও করতে পারবো, সেম কাজ। জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? একটা ইলেপস টুলকে আমরা ইফেক্ট থেকে ডিসর্ট এন্ড ট্রান্সফর্ম, আমরা এই ইফেক্ট গুলার কাজ করবো আলাদাভাবে, প্রচুর কাজ আছে ইফেক্ট গুলার, আমরা জাস্ট একটা দেখাচ্ছি এখান থেকে। জিগজ্যাগ প্রয়োজন মতো সাইজ চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এ পর্যন্ত কার কি কোশ্চেন আছে করেন। আর কোনো কোশ্চেন নেই? না ভাই, সামনে আগান। ওকে, পাথফাইন্ডারটার অনেক পরে কাজ আছে, যখন আমরা পাথফাইন্ডারটার সাথে পরিচিত হয়ে যাই, কারণ আমাদের ওটা প্রচুর বহুল ব্যবহৃত একটা টুলস।
স্পেশালি আপনি যদি লোগো ডিজাইন করতে চান, পাথফাইন্ডারের উপর আপনার অনেক বেশি এক্সপার্ট হতে হবে। তো আমরা পরিচয় করেই নিই ওর সাথে। যেহেতু আমি পাথফাইন্ডার ব্যবহার করছি এর একবার দুইবার, তো বিষয়টার সাথে আপনাদের পরিচিত করা যায়। ধরে নেন আমরা নিয়ে কাজ করি, কাজ করি, থেকে স্টার্ট করলাম। ওকে, ফর এক্সাম্পল এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার আছে কিন্তু এখানে। আমরা যদি কালার চেঞ্জ করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার দেখতে পাবেন। দুইটা স্কোয়ার আছে কিন্তু এখানটায়। আমি যদি চাই দুটো স্কোয়ারকে সরাতে পারবো, বাট এমন অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে যে আপনি এই দুটো স্কোয়ারকে মিলে একটা স্কোয়ার করে নিতে চাচ্ছেন। হয়তো আপনি কালার চেঞ্জ করে দিলে দেখে একই মনে হতে পারে, বাট আদৌ কিন্তু এটা এক হয়ে যায়নি। আপনি যদি দেখেন আদৌ কিন্তু এটা এক হয়ে যায়নি, আলাদাই আছে। আপনি চাইলে এক করে দিতে পারেন সিম্পলি। আপনার যদি পাথফাইন্ডার শো না করে উইন্ডো থেকে, এই যে পাথফাইন্ডার, এটা অন করে দিলে চলে আসবে। আর শর্টকাট কি আছে পাশে দেওয়া আছে, খেয়াল করেন, শিফট কন্ট্রোল F9, শিফট চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে F9 প্রেস করলে পাথফাইন্ডার শো করবে। আমি আমার কাজের সুবিধার্থে পাথফাইন্ডারকে সবসময় সামনে এনে সাজিয়ে রাখি। আমার যখন সুবিধা হবে আমি এটা ব্যবহার করব। পাশে এনে সাজিয়ে রেখেছি, তো আপনার সুবিধা মতো আপনি এটা করতে পারেন। তো খেয়াল করেন, এখন পাথফাইন্ডারের মধ্যে আমরা ঢুকলাম। প্রথম যে অপশনটা আছে এই অপশনটা চাপ দিলে ইউনাইট বলা হচ্ছে। আচ্ছা যাই হোক, এই অপশনটা প্রেস করলে আপনি যে দুইটা শেপ আছে সেই দুইটা শেপ আর আলাদা কোনো শেপ থাকবে না, দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে যাবে। আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন? আমি যদি কালার চেঞ্জ করি, এখন কিন্তু আর এটা দুইটা শেপ নয়, এখন এটা একটা শেপে পরিণত হয়েছে। আবার এমন অনেক সময় প্রয়োজন হয় যে আপনি রোটেট করার পর রিসাইজ করতে প্রবলেম ফেস করছেন। তো রোটেট করার পর আপনি জাস্ট পাথফাইন্ডার ওই সেম টুলটা একবার ক্লিক করেন, দেখেন তারপর আপনার রিসাইজ করতে সুবিধা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ, পাথফাইন্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা প্রথম যে অপশনটা ইউনাইট অপশনটা দিয়ে দুইটা শেপকে একই সাথে জোড়া লাগাচ্ছি। নেক্সট, আবারও দুইটা শেপ নিই, এটা দুই সাইডের শেপ নিই। ফর এক্সাম্পল এটা নিলাম। ওকে, ধরে নেন এখন এই যে নিচে একটা শেপ আছে স্কোয়ার এন্ড একটা পলিগন আছে, আমি চাচ্ছি এই স্কোয়ারটা যা আছে তাই থাক, বাট পলিগনের এই বাইরের যে অংশটা এটা তো শো করবেই না। আবার এই ভেতরের যে অংশটা স্কোয়ারের উপর আছে এই অংশটা ট্রান্সপারেন্ট। ওকে, সিম্পলি দুইটা অংশটা সিলেক্ট করব এন্ড পাথফাইন্ডারের সেকেন্ড অপশনটা ব্যবহার করব, মাইনাস ফন্ট বলা হচ্ছে। আচ্ছা, মাইনাস ফন্ট বলার কারণ আছে, একটু খেয়াল করবেন এই নামকরণটা। সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই আগে, এটাকে একটু কপি করে রাখি আপনাদেরকে আবার দেখানোর জন্য। এই যে সিলেক্ট করে নিলাম না, এটাকে আমি যদি এখন সেকেন্ড অপশনটা ব্যবহার করি, দেখেন এই পাশে সেটা তো চলে গিয়েছে এবং এই অংশটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আপনাদের যদি বিশ্বাস না হয় এটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, দেখেন নিচে যে কোনো কিছু আনলে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এই অংশটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, মাইনাস ফ্রন্ট কেন বলা হলো? সেটা হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন ও সামনের অংশটাকে গায়েব করবে, পেছনের অংশটাকে কিন্তু গায়েব করবে না। আমরা যদি এটাকে নিচে দিতাম আর এটাকে ওপরে দিতাম এবং তারপর আমরা পাথফাইন্ডার ব্যবহার করতাম, আবার এটাকে কপি করে রাখি, তারপর পাথফাইন্ডার সেকেন্ড অপশনটা ব্যবহার করতাম, তাহলে খেয়াল করেন যেটা ওপরে ছিল সেই অংশটা কেটে যাবে, নিচের অংশটা কিন্তু কাটবে না। ঠিক আছে? তাই আপনি যদি কোনো শেপকে কাটতে চান, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এই শেপের সেম একটা শেপ স্কয়ারের ভেতরে একদম ট্রান্সপারেন্ট থাকে এমন, তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেকেন্ড অপশনটা ক্লিক করলে এখন
এখন ভেতরটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। যে অংশটুকু আপনি ট্রান্সপারেন্ট করছেন সেই শেপটাকে অবশ্যই অবশ্যই উপরে থাকতে হবে। ওকে, এনি কোশ্চেন এই পর্যন্ত? নেক্সট খেয়াল করেন আবার থার্ড অপশন, এটা কি কাজ করছে আমি আবারও বলছি সবাইকে, এই পাথফাইন্ডার এতটা গুরুত্বপূর্ণ একটা মানে প্রয়োজনকে, মানে ইলাস্ট্রেটরে যদি আপনি কাজ করেন এটা প্রয়োজনকে এই ভাষায় প্রকাশ করা সম্ভব না, এত ইউজফুল একটা টুলস। সো বি কেয়ারফুল, এটা খুব গুরুত্বপূর্ণ। দুটিকে একসাথে সিলেক্ট করলাম, এখন থার্ড অপশনটা ব্যবহার করব। থার্ড অপশনের ক্ষেত্রে আপনি খেয়াল করে যদি দেখেন আছে উপরে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, যে আইকনগুলো শো করা আছে, আইকনগুলো যদি শো করেন, থার্ড আইকনটা দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অংশটা ওভারল্যাপ করা থাকবে, যে অংশটুকু ওভারল্যাপ করা থাকবে সেই অংশটুকু থাকবে, বাকি আর কোনো অংশ থাকবে না। দেখেন খেয়াল করেন এই শেপ এবং এই শেপের মাঝে এই অংশটুকু ওভারল্যাপ করা আছে, এই কালো এই অংশটুকু ওভারল্যাপ করা আছে, বাকি এই অংশগুলো থাকবে না। পর্যন্ত সিলেক্ট করলাম, দেন এটা ক্লিক করলাম, শুধুমাত্র যে অংশটুকু ওভারল্যাপ করা আছে সেটুকু থাকবে, বাকি আর কোনো অংশ থাকবে না। আমরা যদি আর একটা টুলস ব্যবহার করতাম, স্টার ব্যবহার করে করছি, আমরা চাচ্ছি শুধুমাত্র এই ওভারল্যাপ অংশটা থাকুক, আর কোনো অংশ থাকবে না। বাকি সব চলে গেছে কিন্তু। তো এটাকে আপনি ঘুরিয়ে নিয়ে কোন একটা দৃশ্য ইলাস্ট্রেশন যদি আপনি করেন তার সূর্য হিসাবে ব্যবহার করতে পারেন। হয়তো আপনি বিভিন্ন সময় আপনার প্রয়োজনের উপর নির্ভর করে এটা ব্যবহার করা যেতে পারে। ওকে, থার্ড অপশনটার সাথে পরিচিত কোন কোশ্চেন আছে থার্ড অপশনটার সাথে? ভাইয়া এটা কি শুধুমাত্র দুইটা অবজেক্টের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো, নাকি এখানে যদি তিনটা ইয়ে থাকতো তাহলে কি অপশন গুলো এইভাবে কাজ করতো? দেখছি হ্যাঁ, কালার চেঞ্জ থার্ড অপশনটা ব্যবহার করি। কি বুঝলেন ভাই, কি বুঝলেন বলেন? একদম তিনটার ওপরে যেটা মিউচুয়াল আছে, দেখেন গ্রিনের সাথে কিন্তু এই অংশটা ওভারল্যাপ আছে, ব্ল্যাকের সাথে এই অংশটা ওভারল্যাপ আছে, আবার ব্ল্যাকের সাথে গ্রিনের এই অংশটা ওভারল্যাপ আছে, বাট ও রাখছে আসলে কোনটা, যেটাই তিনটার উপরে ওভারল্যাপ আছে, অর্থাৎ তিনটার উপরেই কমন। এটা হচ্ছে জাস্ট এই এরিয়াটুকু, রাইট? হ্যাঁ, শুধুমাত্র কমনটাই আছে। শুধুমাত্র তিনটার উপরেই যেটা কমন আছে শুধুমাত্র সেই এরিয়াটুকু রেখেছে, বাকি কোনো অংশ কিন্তু আর রাখেনি। বুঝতে পারছি। এই সেম কাজটা যদি আমরা আবার তার পরের অংশটা ট্রাই করি, একটু খেয়াল করেন এবার, কমন অংশগুলোকেও কেটে দিচ্ছে, অর্থাৎ এটা কাজ করছে ঠিক ওটার উল্টা হিসাবে। এটা যা কাজ করছিল যেটা হচ্ছে কমন অংশটাকে রেখে বাকি অংশ ডিলিট করে দিচ্ছিল, আর তার পরেরটাকে ট্রাই করছে এক্সক্লুড, কাজ করছে কিভাবে, কমনটাকে কেটে দিচ্ছে, বাকি অংশগুলোকে রেখে দিচ্ছে। আমাদের বিভিন্ন শেপের প্রয়োজনে আমরা এইগুলো ব্যবহার করব। কমন অংশটাকে কেটে ফেলা হচ্ছে, বাকি অংশগুলো ঠিকই রয়ে যাচ্ছে। তবে এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে শেপগুলো কিন্তু সবগুলো মিলে একটা শেপে পরিণত হয়েছে, শেপ কিন্তু আর আলাদা শেপ নাই। ওকে, বেশিটা বুঝতে পারছেন? কিন্তু স্যার এই ক্ষেত্রে তিনটার মধ্যে যেটা কমন গেছে অতটুকু অংশ কাটে নাই।
আপনার যদি এটা কাটার প্রয়োজন হয় আপনি এটাও কাটতে পারেন, আপনার এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনাদেরকে একটু বলি, ফটোশপের ক্ষেত্রে আমাদের যেমন অল্টার চেপে ধরতে হতো, সরি শিফট চেপে ধরতে হতো, আমাদের এখানে শিফট চেপে ধরার প্রয়োজন নেই, জাস্ট কন্ট্রোলার জেড যতবার চাপেন আপনি ততবার ব্যাক হতে থাকবে। হ্যাঁ, আর শিফট কন্ট্রোল চেপে ধরে যতবার আপনি করবেন ততবার রিডিও হতে থাকবে, আনডু এন্ড রিডিও। ওকে, আনডু রিডিও। শিফট কন্ট্রোল ভিডিও। শিফট কন্ট্রোল জেড রিডিও, আচ্ছা, শিফট কন্ট্রোল জেড হচ্ছে রিডিও। আমরা যদি একটু দেখাই আবারও, কন্ট্রোল জেড হচ্ছে আনডু আর শিফট কন্ট্রোল জেড হচ্ছে রিডিও। ওকে, আমরা যদি মনে করি ফর এক্সাম্পল আমাদের এই অংশটা দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারি, ব্যবহার করে এটাকে প্র্যাকটিস থেকে কেটে দিতে পারি। আর যদি মনে করি আমি এটা করবো, সিলেকশন টুল দিয়ে করবো, সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করলাম, এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, তখন শুধুমাত্র এটা সিলেক্ট হলো, এটাকে কেটে দিলাম, আমি গ্রুপটাকে আবার ব্যাক করলাম। প্রয়োজনের উপর নির্ভর করে আপনি কিভাবে আসলে কাজ করছেন, এই আর কি। নেক্সট, ধরে নেন আমি এখন একাধিক শেপ ব্যবহার করছি, এই শেপের মধ্যে কোন অংশটা আমি রাখবো এবং কোন অংশটা কেটে দিব এটা আমি নিজেও জানি না, হয়তো আমি এখন কনফার্ম না। ওকে, তো এই জাতীয় কমপ্লেক্স শেপের ক্ষেত্রে আমরা পাথফাইন্ডারের নিচের সারির প্রথম যে অপশনটা আছে ডিভাইড, এটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে সুবিধাটা কি, আপনাদের যে প্রথম যে অপশনটা গুলো আছে এখানে সবগুলো একটু খেয়াল করে দেখবেন। তো এখানে আমরা প্রথম সারির দ্বিতীয় সারির যে প্রথম অপশনটা আছে ডিভাইড, এটা যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, আপনি যতগুলো শেপ ব্যবহার করেছিলেন যা কালার ছিল সব যা ছিল তাই আছে, বাট প্রত্যেকটা অংশ যেটা ওভারল্যাপ হয়েছিল এই ওভারল্যাপ হয়ে থাকা প্রত্যেকটা অংশ ডিভাইড হয়ে গেছে। আমরা যদি এখন একটু বাইরে ক্লিক করি এন্ড যদি গ্রুপ করা থাকে আমরা সেটাকে আনগ্রুপ করব, জাস্ট রাইট ক্লিক এন্ড আনগ্রুপ। ওকে, আপনি যদি এখন দেখেন এখানের বাইরের এই অংশটা আমরা চাচ্ছি না, তো আমরা ধরে নিয়ে সরিয়ে নিলাম, অথবা ব্যাক স্পেস ক্লিক করলে সেটা কেটে যাচ্ছে, যে অংশটুকু ওভারল্যাপ হয়েছে প্রত্যেকটা এক একটা আলাদা ফন্টে পরিণত হয়েছে, ওভারল্যাপ ছিল তার প্রত্যেকটা এক একটা আলাদা ফন্টে পরিণত হয়েছে। এর বাইরে যদি কোনো কিছু থাকে, যেমন এই অংশটা ও সম্পূর্ণটা মিলছে, এটা ওভারল্যাপ একটা শেপ তৈরি হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন শেপ, আসলে আমাদের যে শেপটা ব্যবহার করছি সেই শেপের একটা নির্দিষ্ট অংশকে আমরা রাখতে চাচ্ছি, বাকি অংশকে রাখতে করার ক্ষেত্রে জাস্ট ডিভাইড যদি ব্যবহার করি, ডিভাইড ব্যবহার করে প্রয়োজন মতো, ফর এক্সাম্পল এই অংশটুকু রাখতে চাচ্ছি না, জাস্ট এটাকে রিমুভ করে দিলাম, হয়ে গেল, বাট এই অংশটা রাখতে হবে। আপনি কোন কি কাজে এখানে নেট প্রবলেম ছিল, বাট এখন তো নেট প্রবলেম নেই। যে আমার কথা কি কেটে কেটে যাচ্ছে আপনাদের কাছে? জি ভাই, আটকে আটকে বলতেছে, আমি আর আমার নেট চেক করতেছি কি হইলো না হইলো। সেটা অফ ছিল না।